ওই ভাত একটু চুরি করে পাতিল থেকে ওই ভাতটা নিয়ে হচ্ছে যে যাইতাম টয়লেটে সিট কিনে লাগানো যায়, ক্ষুধার জ্বালা হচ্ছে গিয়ে ওই টয়লেটে বসে ভাতটা খেয়ে নি। ভাই আমি আপনাকে একটু ধরে দেখবো, আমার কাছে কল্পনার মতো লাগতেছে যে আমি ভাইয়ের সামনে আছি আজকে। ঢাকায় রিক্সা চালানো শুরু করলাম। ওস্তাদ আমাকে হচ্ছে যে একটা বক্স বানাই দিবেন, আমি হচ্ছে জুতা পালিশ করবো। সে তো অবাক, সে তুমি জুতা পালিশ করবে কেন? সে বানাই দেয়, কোনো রকম একটা হ্যান্ডেল বানাই নেই, এইভাবে নিতাম, হয়তো বা আল্লাহ এইভাবে চাইছে। আমি ছবিটা দেখলাম, আমার খুব ভালো লাগছে। আমি আমার ভাইকে বললাম, ভাইকে ফোন দিলাম, আমার যে একমাত্র ভাই, বড় ভাই। উনি বললো যে যদি তোমার সদিচ্ছা থাকে, তোমার যদি সামর্থ্য থাকে তুমি করো। আমার হাতে তখন ওই যে 40-45 দিন আমি কাজ করছি হকারি, 15,000 লিরার মতো সামথিং জমা হয়েছে। স্টোরি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তারপর এই টাকাটা দিয়ে আমি হচ্ছে যে চিন্তা করলাম, না আমি হালাল ভাবে এই টাকাটা শ্রম দিয়ে উপার্জন করছি, আমি এটা দিয়ে বিয়ে করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরো একটি এপিসোড। সো আমি কথা বলবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। নামটা কি ভাই? আমি শিহাব আহমেদ। শিহাব আহমেদ। বয়স কত? বয়স 27 বছর চলছে। 27 বছর, ওকে। একেবারে যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। জি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আজকে আমি এখানে কথা বলতে পারতেছি। মানুষের মুখে শোনা যায় আমার বয়স তখন 2 থেকে 3 বছর। যে আমার মা ইন্তেকাল করেন দীর্ঘদিন অসুস্থ থেকে। আমার মা ইন্তেকাল করার পরে মামা এবং মামি, তো নানি ছিল, নানা ছিল না, আমি তাদের কাছে হচ্ছে যে বড় হতে থাকি। আমার মামি নাকি আমাকে খুব নির্যাতন করতো। বাবা তখন হচ্ছে যে হাতীবান্ধায় থাকতো। আপনার জেলা কোনটা? জেলা লালমনিরহাট। লালমনিরহাট, হ্যাঁ। জি। বড় খাতায় যখন আমার বাবা আসে তখন ওই আমাদের গ্রামের হচ্ছে যে এক মুরব্বী, উনি বলে যে আপনার ছেলেকে তো খাইতে দেয় না ঠিক মতো, অনেক মারে, সো আপনি আপনার ছেলেকে হচ্ছে যে নিয়ে যান, যতটুকু পারেন দেখেন। কিন্তু আমি আগে বলে রাখি, আমার বাবার হচ্ছে যে সেই সময় ওনার 4টা স্ত্রী ছিল। আপনার মা কত নম্বরে ছিল? আমার মা 3য় জন। ও, আরো 2 জন ছিল? 2 জন ছিল। আচ্ছা। কারণ আমার বাবা আমাদের এলাকায় সম্পদশালী একজন ব্যক্তি সেই সময়। আর আমার বড় ভাই হচ্ছে যে আম্মু অসুস্থ থাকায় আমার যে অন্যান্য সৎমারা আছেন তাদের সাথে আমার বাবার সাথে থাকতো। পরে আমার বাবা আমাকে নিয়ে গেল একদিন, তখন আমার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর। আমার একটু মনে আছে ওই সময়কার বিষয়গুলো। হাতীবান্ধায় থানা যাওয়ার পরে ওইখানে আমার হচ্ছে যে 2 জন সৎমা থাকতো। 2 জন সৎমায়ের মধ্যে একজন সৎমা আমাকে মানে খুবই হচ্ছে যে নির্যাতন করতো, খাইতে দিত না। আরেকজন একটু মোটামুটি ভালো ছিল, আমাকে খাইতে দিত না, ঠিক মতো হচ্ছে যে ঘুমাইতে দিত না, সকালে উঠে হচ্ছে যে আমাকে কাজ করতে হইতো। অথচ আমরা ওই সময় হচ্ছে যে পরিবারের সদস্য সংখ্যা ছিলাম 12 জন, কারণ অন্যান্য ভাই বোনরা সবাই মিলে। দেন ওইখান থেকে কিছুদিন থাকার পরে আমার বাবা হচ্ছে যে চট্টগ্রামে চলে যায়। আর আমার বাবা সেনাবাহিনীতে ছিল, উনি আবার রিটায়ার্ড করে 2000 সালের দিকে। সো ওই সময় হচ্ছে যে উনি যখন চলে যায় চট্টগ্রামে, ওইখানে একটা সিকিউরিটি কোম্পানিতে উনি চাকরি পায়, ভালো পদে চলে যায়। আমার বড় ভাই হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে পড়াশোনা তার বন্ধ করে দেয় আমার বাবা। সে অনেক ভালো ছাত্র ছিল, কিন্তু তার পড়াশোনা বাবা হচ্ছে যে বন্ধ করে দিয়ে তাকে কার্টুন ফ্যাক্টরিতে দেয়, যে কার্টুন তৈরি করে না, এই কার্টুন ফ্যাক্টরি। আমার ভাইয়ের হচ্ছে যে নির্যাতনটা একটু কমে যায়, তার উপরেও নির্যাতন হইতো। কিন্তু সে আমাকে অনেক কিছু বলে সেই সময়, যে এরকম আমাকে খাইতে দেয় না। আমি তো হচ্ছে যে অনেক সময় ক্ষুধার জ্বালায় হচ্ছে যে ভাত চুরি করে সকালে উঠেছে খাইতাম, বাথরুমে বসেও খাইতাম, মানে কেউ না দেখে। আমার ভাইও আমাকে বলতে এই বিষয়গুলো, বড় ভাইও বলতে এগুলো। জি জি। কিন্তু উনি যেহেতু চাকরি শুরু করে দেয়, ওনার হচ্ছে আর তেমনটা কষ্ট হয় না। আমি হচ্ছে যে বাসায় থাকতাম, আমার হচ্ছে যে সকালের কাজগুলো ছিল এরকম যে ওই 12 জন মানুষ যে পানি খাবে কিংবা পানি দিয়ে গোসল করবে, এই পানিটা আমাকে সংগ্রহ করতে হইতো। সকালে উঠে হচ্ছে যে বড় বড় ইয়া ছিল আমাদের, এই ওই ডেক বলে আর কি, বড় পাতিল। এই পাতিল সাথে ছিল আবার হচ্ছে কলসি বলি আমরা, কলসি, হ্যাঁ কলস। এই কলস দিয়ে হচ্ছে যে সকালে উঠেই ফজরের দিকে উঠে সিরিয়ালে দাঁড়াইতে হয়, কারণ ওইখানে আমরা যেখানে ছিলাম এটা ছিল একটা কলোনি। আমার নাম মনে আছে এখনো, ডাক্তার কলোনি। আমাকে হয়তো বা এখনো যারা শুনতেছে তারা যখন আমার ভিডিওটা দেখবে তখন আমাকে চিনতে পারবে তারা, যে আমি সেই ছোট শিহাব। সিরিয়ালে দাঁড়াতাম, পানি নিতাম, অনেক ছোট কিন্তু তখন আমার বয়স 7 থেকে 8 বছর হবে আনুমানিক। পানি নিতাম, ওই পানি এনে আবার হচ্ছে যে 4-5টা বড় বড় ড্রাম ছিল, ওই ড্রামগুলো ভরতাম। এটা মানে সকালে প্রতিদিন রুটিন ছিল। অথচ আমার যে অন্যান্য সৎ ভাই বোনগুলো আছে তারা কিন্তু ঘুমাচ্ছে, তাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না, সবকিছু আমার দ্বারা করে নিত। এই 12 জন হচ্ছে যে পোশাকগুলো ব্যবহার করতো, আমার সেই সৎমা উনিও হচ্ছে যে পরিষ্কার করতে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকেই রাখতো। এগুলা ধোয়া, পরিষ্কার করা সবকিছু আমার দ্বারা করাইতো। আবার রান্নার ক্ষেত্রে হচ্ছে যে এই রান্নাগুলো আমি করতাম, মানে ওনার সাথে এই পটল কাটতে হবে, এটাও আমাকে কাটতে হইতো, ভাতের মার গালানো এটাও আমাকে করতে হইতো। সেই সময় আমার মনে আছে আমরা 2 বেলা হচ্ছে যে রুটি খেতাম, 1 বেলা ভাত খেতাম। আমার আবার রেশন পাইতো আর্মি থেকে, সে রেশনের
আটা যেটা আসতো ওইটা দিয়ে। তো ওই সময়টাতে হচ্ছে যে এই একবেলা যে ভাত দিত, আমার ভাতের প্রতি একটা খুব আকৃষ্টতা ছিল ওই সময়টাতে। আমি হচ্ছে যে খুব ভাত খেতে চাইতাম। তা আমাকে হচ্ছে যে কি করতো, যে প্লেটে ভাত দিত, ওই প্লেটটা হচ্ছে যে কি বলবো, মানে এই স্টিলের প্লেট, তো সেই সময় স্টিল প্লেটগুলো ইউজ হইতো। ওই প্লেটটার নিচটা যে প্লেন থাকে না, এই নিচটা পর্যন্ত ওরা হচ্ছে যে উপরে করে দিত, এরকম করে দিত যেন কম ভাত ধরে। মানে আর ভাত দেওয়ার সময় ভাতটা খুব বিছাই দিত, মানে সরাই দিত, যে অল্প একটু ভাত দিয়ে। খুব ক্ষুধা লাগতো সকালে, 2টা রুটি যদি ওরা ভাগে পাইতো আমাকে দিত 1টা রুটি, আবার ভাত আমাকে দেয় কম। মানে সকালে যে একটা ক্ষুধার একটা যন্ত্রণা, রাতে যে খাওয়াটা হয়নি ঠিক মতো, ক্ষুধার যন্ত্রণা, আমি সকালে উঠেই চলে যাইতাম হচ্ছে যে ওই ভাত একটু চুরি করে পাতিল থেকে ওই ভাতটা নিয়ে হচ্ছে যে যাইতাম টয়লেটে। এর কারণ ছিল যে টয়লেটে কেউ যাবে না, টয়লেটে সিট কিনে লাগানো যায়। আর সকালবেলা যদি আমি বাথরুমে যাই, মানে গোসলখানায়, তাহলে তো বুঝতে পারবে যে ও কিছু একটা করতেছে। এই জন্য আমি সকালে ওই যে পানি যখন বহন করতে উঠতাম, ক্ষুধার জ্বালা হচ্ছে গিয়ে ওই টয়লেটে বসে ভাতটা খেয়ে নিতাম। আমার মানে এত ক্ষুধা লাগতো। অনেক সময় ওই প্লাস্টিকের ইয়াতে নিতাম, পলিথিনে। তো হচ্ছে চুরি করতে হতো, আবার সেই চুরিটা লুকানোর জন্য টয়লেটে ঢুকে সেই ভাতটা খেতে হতো। জি। কখনো বলতেন না যে আমাকে একটু বেশি করে দাও, আমার হচ্ছে হ্যাঁ না? বলতাম, আমি সবসময় বলতাম যে আমার এটা হয় না। আমাকে বলতো যে তোমার পেটটা কি হচ্ছে যে এই গ্রাম অঞ্চলে বলে কুড়া নাকি, কুড়া মানে হচ্ছে যে অনেক বড় স্থান নাকি, যে যেখানে হচ্ছে অনেক ভাত ধরে, তুমি এত খাইতে চাও কেন, অনেক কিছু বলতো। টয়লেটে ঘেন্না লাগতো না আপনার এই কাজটা করতেন? আমি তো তখন ছোট, আমার বুঝতেন না? না ওই রকম কোনো সেন্স নাই। আমার কথা যে আমার ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা, আমাকে কিছু খাইতে হবে। আপনি টয়লেট থেকে প্লেট নিয়ে বের হচ্ছেন কেমন? না প্লেট নিয়ে বের হইতাম না, প্লেট নিয়ে কখনো যাইনি। তাহলে প্লাস্টিক ছিল, প্লাস্টিকের ভিতরে ভাত নিতাম, ওই পলিথিন জি। ভাত নিয়ে তরকারি নিয়ে ওখানে খেয়ে ফেলে দিয়ে তারপর জি না, তরকারিও নিতাম না, শুধু সাদা ভাত। ক্ষুধার জ্বালা অন্যরকম, এটা হচ্ছে যে যার ক্ষুধা লাগে সেই বুঝতে পারবে। এগ্রিড। একদিন রাতে হচ্ছে যে আমার বাবা হচ্ছে যে ইলিশ মাছ নিয়ে আসে, আমার মনে আছে খুব ভালো করে। ইলিশ মাছ নিয়ে আসার পরে আমার বাবা আবার শিফটে ডিউটি করতো। ইলিশ মাছ নিয়ে আসার পরে উনি হচ্ছে যে ওই মাছটা ওনাদেরকে দিল, ওনারা হচ্ছে যে রান্না করলো 2 মা, রান্না করে হচ্ছে সবার ছেলে মেয়েকে ডাকলো, খাওয়াইলো, কিন্তু আমাকে কেউ ডাকেনি। তা আমার বাবা হচ্ছে দীর্ঘদিন ধরে এগুলো দেখছে। আবার হচ্ছে যে এই যে আমাদের কলোনিতে যে অন্যান্য মানুষজন আছে, তারা আমার বাবাকে আবার বলছে বিষয়গুলো, যে ওকে তো অনেক নির্যাতন করো, অনেক কাজ করায় নেয়, সো আপনি হচ্ছে যে কিছু একটা বলেন না কেন। এই কথাগুলো আমার বাবার কানে দীর্ঘদিন ধরে আসতেছিল। তো ওই দিন হচ্ছে আবার উনি নিজেও দেখলো যে বিষয়টা এরকম। এরপরে হচ্ছে যে ওই দিন আমার বাবা ওনাদেরকে মারছে, আমার সৎ মায়েদের দুইজনকে মারছে। হ্যাঁ, খুব মারছে ওই দিন। আমি আবার ছোট মানুষ, পরের দিন আমি আবার বুঝতেছিলাম যে এ তো ওরা তো মার খাইলো, এখন তো এটা আমার ঘাড়ে আসবে, কারণ আমি জানি বিষয়গুলো। বাবা হচ্ছে যে যখনই অফিসে গেছে, একটু পরে, আমি তো ছোট মানুষ, 7-8 বছর বয়স হবে আনুমানিক, তখন স্কুলে ভর্তি হয়নি, কিন্তু আমাকে খুব দেরি করে স্কুলে ভর্তি করা হয়েছে। সো আমি খেলতে বের হইলাম, খেলতে বের হওয়ার পরে একটু পরেই হচ্ছে যে আমার সৎমা চলে আসলো, ছোটজন। উনি এসে হচ্ছে যে আমাকে ডাকতেছে, তুমি কেন খেলতে আসছো, এই মানে এটা ওসিলা একটা। এরপরে হচ্ছে একজন হচ্ছে যে পিছনে ব্যাকআপ দিচ্ছিল, আর একজন আমাকে এমন মারলো। এই গ্রাম অঞ্চলে যে হচ্ছে যে দস্তার হচ্ছে যে একটা সময় হাতা ইউজ করা হইতো, হাতা ওই খাবার তোলার জন্য, ভাত তোলার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, বড় একটা চামচের মতো, সেটা দিয়ে, চামচের মতো ওইটা দিয়ে তুলতো। এইটা দিয়ে আমাকে খুব মারলো, মারতে মারতে এটা একদম বাঁকা হয়ে গেছে। ওইটা একবার বাঁকা হয়ে যাচ্ছে, আবার এটাকে সোজা করতেছে, মানে এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে, আবার এটাকে সোজা করে আবার মারতেছে, খুব মানে মারলো সেই দিন। কলোনির একদম মাথায় 2 পাশে আবার 2টা কলোনি আছে, একটা চিকন একটা গলি। আমি ওখানে বসে বসে কান্না করতেছি, প্রায় 8 ঘন্টা কান্না করলাম, অনেক জোরে জোরে। আর খুব কষ্ট হচ্ছিল যে আমার মা নাই আজকে, আমি এতিম, এই জন্য হচ্ছে যে ওনারা আমাকে খুব নির্যাতন করতেছে। কান্না করার পর আমার আব্বা যখন হচ্ছে যে আসলো অফিস থেকে আসার পরে আমার আব্বাকে বললাম যে আব্বা এরকম আপনি ওই দিন মারছেন, এই জন্য আমাকে আজকে মারলো এরা এভাবে। আমার আব্বা দেখছে সব কিছু, কিন্তু আমার আব্বা বুঝতে পারছে আমি যদি আরেকবার কিছু বলি তাহলে তো আমার ছেলেটাকে আবার মারা হবে, এই জন্য আমার আব্বা আর কিছু বলেনি। তা আমি ওই দিন বুঝতে পারছি যে আমার বাবাকে কিছু বলে লাভ হবে না, কারণ বললে এর পরবর্তীতে আবার আমাকে মারবে। আমি এরপর থেকে আর যতই নির্যাতন করুক তারা, আমি কিচ্ছু বলতাম না। প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। কত বছর বয়সে? এটা আনুমানিক 8 বছর বয়স, ক্লাস 1-এ? জি না, ছোট 1, ওই সময় ছোট 1 ছিল। ওকে, ছোট 1-এ ভর্তি করা হলো। আমরা 4 ভাই বোন একসাথে ভর্তি হলাম, সবাই একসাথেই, 600-700 জন শিক্ষার্থী। সেখানে হচ্ছে যে আমি ফার্স্ট হইতাম। আমার এই যে আমি যে ফার্স্ট হচ্ছি, এটা দেখে ওদের আরো জ্বলা শুরু করলো, মানে আমাকে এত কাজ করাচ্ছে, এত নির্যাতন করতেছে, অথচ আমি দিন শেষে ফার্স্ট। কাজ আরো বাড়াই দিল,
কিন্তু আমার কিরকম যেন একটা ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি এমন একটা আগ্রহ ছিল যে আমি হচ্ছে যে এই থালা বাসন মাজতেছি, কিন্তু আমি আধা ঘন্টা যে পড়ছি, কি পড়ছি ওটা মুখস্থ করছি, ওইটা গুনগুন করে মনে করতেছি থালা বাসন মাজতে মাজতে। জি জি। আবার আমি এই ভাতের মার গালাচ্ছি, তখন হচ্ছে যে আমার মধ্যে ওইটা কাজ করতো যে আমি এটা পড়ছি, আমি এটা মনে করার চেষ্টা করি, আমি পড়তেছি। আমি রাস্তা দিয়ে হাঁটতেও বই পড়তাম, ওই 3য় শ্রেণী পর্যন্ত হচ্ছে যে ওইখানে আমি পড়ছি। এরপরে হচ্ছে আমার বাবা গ্রামে চলে আসে সপরিবারে। আচ্ছা। আমার ভাই আবার হচ্ছে এর মধ্যে উনি হচ্ছে যে ওদের যন্ত্রণা সহ্য করতে না পারে উনি পালিয়ে যায় না বলে আমার বাবাকে, ঢাকায় চলে আসে। এখানে আসার পরে আমার আব্বা আবার হচ্ছে যে উনি একটু এই টাইপের যে পড়াশোনা করার কোনো দরকার নাই, তুমি হচ্ছে যে জীবনে বড় হইতে চাইলে গার্মেন্টসে চাকরি করো। কারণ আমরা হচ্ছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, উনি প্রকৃত মুক্তিযোদ্ধা। ওনার হচ্ছে যে এত মানে সরকার এত ফ্যাসিলিটিস দিছে, কিন্তু ওনার টার্গেট নেই এরকম যে আমার বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, তারা হচ্ছে যে ভালো কিছু করুক, পড়াশোনা করে। ওনার টার্গেট হচ্ছে যে বাবা তুমি হচ্ছে যে বড় হইছো, লিখতে পড়তে শিখছো, এখন তুমি গার্মেন্টসে চাকরি করো কিংবা অন্য কোথাও চাকরি করে জীবনযাপন করো, বিয়ে শাদী করে ভবিষ্যতে, এরকম ওনার চিন্তা ভাবনা। উনি হচ্ছে আমাকে হচ্ছে আর পড়াবে না। কোন ক্লাসে থাকা অবস্থায়? এটা আমি তখন 3য় শ্রেণীতে পড়ি। ক্লাস 3 তে থাকা অবস্থায়? জি। উনি আর পড়াবে না। কি করাবে বাচ্চাকে দিয়ে? উনি বলতেছে যে বাবা তুমি ঢাকায় যাও, গিয়ে গার্মেন্টসে চাকরি করো, হয়তো বা উনি আমার কথাগুলো শুনবে, এর যেটা সত্যি আমি সেটাই বলতেছি। বেঁচে আছেন? হ্যাঁ উনি বেঁচে আছেন। ওনার বয়স 79 হবে প্রায়। কারণ আমার যে বাকি ভাই বোনগুলো আবার আছে, ওরা সবাই চলে গেছে অলরেডি গার্মেন্টসে। আচ্ছা। 3য় শ্রেণীতেই। মানে বাচ্চাদেরকে কেন গার্মেন্টস দিচ্ছে? এর অভাব ছিল ফ্যামিলিতে? অভাব ছিল, আর ওনার হয়তোবা একটু টাকা পয়সার প্রতি হচ্ছে যে একটা আগ্রহ আছে, এতগুলো ছেলে মেয়ে ঠিক আছে সবাই গার্মেন্টসে কাজ করুক, জি জি জি, আয় করুক সবাই, এরকম একটা ওনার চিন্তা ধারণা ছিল। আমার ভাই বলল যে আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমার মা হচ্ছে যে যখন মারা যায়, আমার মা হচ্ছে যে আমার ছোট ভাই, তাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, বলছে যে বাবা আমি তো মারা যাব, তো তুমি হচ্ছে যে আমার এই ছোট ছেলেটাকে তুমি দেখো, ইনশাআল্লাহ একদিন বড় হয়ে সেও তোমাকে দেখবে। ভাই বলতেছে যে আমি তো গার্মেন্টসে চাকরি করতেছি ঢাকায়, আমি আমার ভাইকে 1000 টাকা করে দিব, ও হচ্ছে যে মানুষের বাসায় থাকুক, কিংবা আমার আরো একজন বড় মা আছে গ্রামে, তার কাছে থাকুক, সে পড়াশোনা করুক, আমি হচ্ছে যে প্রত্যেক মাসে তাকে 1000 টাকা দিব। এরপর হচ্ছে যে আমার যে বড় সৎ মা, ওনার কাছে হচ্ছে আমাকে থাকতে দেওয়া হলো। সব থেকে বড় ওনার সমস্যা ছিল যে উনি আমাকে কোনোভাবে পড়তে দিবে না রাতে। আমরা তো গ্রাম অঞ্চলে, ওই সময় ইলেকট্রিক ছিল খুব কম, হাতে গোনা 2-4টা বাড়িতে। তো ওই সময় আমার হচ্ছে যে ওই মা, উনি হচ্ছে যে পড়তে দিবে না, আমি আবার পড়বো, আমার পড়ার আগ্রহ। আমি সকালে উঠে হচ্ছে যে পড়া শুরু করতাম ফজরের দিকে, পড়ে স্কুলে যাইতাম, ওই রাস্তা দিয়ে যাইতাম, তাও আমি পড়তাম। মানে এটা আমার একটা ছিল, পড়াশোনার প্রতি একটা অন্যরকম একটা ইন্টারেস্ট। সন্ধ্যা হলেই বলতো যে তুমি এখন ঘুমাও, আমি হারিকেনের তেল দিতে পারবো না। তা আমাদের ওই বাসার পাশে হচ্ছে যে মুক্তার একজন, ওনার নাম মুক্তার, উনি কারেন্টের আবার মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি বলি আমরা গ্রাম অঞ্চলে, ইলেকট্রিশিয়ান। ওনার বাসায় আবার কারেন্ট আছে, তা ওনার বাসার হচ্ছে বাহিরে ওই যেন হচ্ছে যে কোনো সমস্যা না হয়, চোর ডাকাত ভয় পায় মানুষ, একটা লাইট দিত। তা আমি কি করতাম, প্রতিদিন যাইতাম ওই লাইটের নিচে, ওনার বাসার সামনেই ওখানে বসে বসে পড়তাম, কারণ আমার পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ ছিল। ওই 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায় আমি হচ্ছে যে চিন্তা করলাম একদিন যে আমাকে কিছু করতে হবে পড়াশোনার পাশাপাশি। এর কারণ আছে একটা, যে আমার ভাই হচ্ছে মাঝে মাঝে টাকা পয়সা দিতে তারও হিমশিম খেতে হয়, কারণ সেই সময় এই গার্মেন্টসে যারা চাকরি করতো তারা 1800-2000 টাকা বেতন পাইতো, 1000 টাকা আবার হচ্ছে যে এখানে দিতে হয়, তো সে খাবে কি? তাই আমি চিন্তা করলাম আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে বড় হতে হবে, সামনে আগাতে হবে, আমি হচ্ছে কিছু করবো নিজে। আমি গেলাম একদিন বাজারে গিয়ে দেখলাম হচ্ছে যে এই গ্রামের মানুষজন হচ্ছে শাকসবজি নিয়ে আসে, চাষ করে না এই শাকসবজি, ওই জালি বলে, পানি কুমড়া আমরা বলি আমাদের গ্রামে, এই জালি একটা হচ্ছে যে আমি কিনি, এই জালিটার দাম ছিল 2 টাকা, তাও আমার টাকা ছিল না। ওই পাশে হচ্ছে যে এক আঙ্কেল ছিল অনেক পরিচিত, উনি আমাকে 5 টাকা ধার দেয় প্রথম আমরা চাল কুমড়া বলি, চাল কুমড়া, হ্যাঁ চাল কুমড়া। আমি 2 টাকা দিয়ে একটা চাল কুমড়া আর দুধকুশি বলি গ্রামে, দুধকুশি নিলাম 2 হালি সেই সময় নিয়ে, প্রথম দিন ওই দিন বিক্রি করে দেখি যে বিক্রি করলেন কিভাবে? ওইখানে বসে নিয়ে আপনি পাশে বসলেন? হ্যাঁ পাশে বসলাম, একটা ওটা তো সবজি হাটি, সবজি হাট, তো বসলাম, দেখি যে না 10 মিনিটের মধ্যে শেষ, কারণ সুন্দর ফলটা আমি কিনছি, মানে সুন্দর সবজিটা ওখানে বিক্রি করলাম। দেখলাম যে আমি ওই সময় মানে 2 টাকা না 2.5 টাকা লাভ করছি। ক্লাস 4 তখন আপনি? হ্যাঁ, আমার খুব ভালো লাগলো যে মানে আমি বুঝে গেছি যে হ্যাঁ আমি এটা দিয়ে শুরু, আমি হচ্ছে যে পারবো। প্ল্যান করলাম যে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আমাদের ওইখানে হচ্ছে যে হাট হয়, তো এই হাটের 2 দিন হচ্ছে যে আমি চিন্তা করলাম যে মঙ্গলবার তো স্কুল হচ্ছে হাফ স্কুল, আর শুক্রবার তো বন্ধ,
তো এই 2 দিন আমার জন্য লাকি ডে, আমি হচ্ছে যে ব্যবসা শুরু করব, এই 2 দিন করে আমি বসবো। আল্লাহর রহমতে আমি হচ্ছে যে ওই শুরু করলাম। এরপরে আসলাম আবার ওই একই কিছু হচ্ছে শশা, ওইখানে জালি শশা নিয়ে আসে ছোট ছোট, অনেক স্বাদ এগুলা খাইতে। ওই শশা নিলাম, দুধকুশি, পানি কুমড়া, আরো কিছু আইটেম বাড়াইলাম, শাকসবজি বাড়াই বসলাম। তা ওইখানে ওইখানে বসি, ওই মালিকটা আবার হচ্ছে যার এরিয়া, মানে জায়গাটা যার, উনি আবার জানে যে এই ছেলেটা শিক্ষার্থী, সে হচ্ছে যে এটা করে পড়াশোনা চালায়। একজন এসে আবার বলছে তাকে, সে আবার ঘোষণা দিয়ে দিচ্ছে, দেখো খুব ভালো মনের মানুষ, সে আবার ঘোষণা দিয়ে দিচ্ছে যে এই জায়গাটা তার জন্য বরাদ্দ করলাম, কেউ বসবে না, সে যতদিন আছে পড়াশোনা করবে এখানে বসে শাকসবজি বিক্রি করে সে চলে, তোমরা কেউ তাকে কিছু বলবে না। পরে আমি জায়গাটা পেয়ে গেলাম, ছোট্ট একটা জায়গা। এই জায়গায় হচ্ছে যে ওই ব্যবসা শুরু করলাম, প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার এসে একই হাটে কিনে একই হাটে বিক্রি। হ্যাঁ, একই হাটে কিনে একই হাটে বিক্রি। আর আল্লাহর মতে অনেক বরকত আছে। আপনি বুঝতেন কিভাবে যে, কারণ যে লোকের কাছ থেকে আপনি কিনতেছেন সেখান থেকে তো কাস্টমার গিয়ে কিনে নিয়ে আসতে পারে? হ্যাঁ, কিন্তু সে তো হচ্ছে যে ওই যে গৃহস্থলী, সে আবাদ করতেছে, আবাদ করে নিয়ে আসতেছে। তা আমি আগে গিয়ে আমার তো টার্গেট থেকে যে সে যখনই আসবে রাস্তায় তাকে ধরে ফেলি যে আপনার এটা আমি পাইকারি নিব, হ্যাঁ আমি 2 পয়সা করে খাই, তো আমি শিক্ষার্থী, আমাকে দেন। ওরা আবার দিত, অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আস্তে আস্তে। নিয়মিত আমি নিতাম, নিয়ে ওই বিক্রি করতাম। অনেক সময় হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা, আমার ফ্রেন্ড যারা, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড, সবাই যাইতো, দেখতো, হাসতো। আমার হচ্ছে যে কষ্ট পাইতাম, ছোট মানুষ, লজ্জা লাগতো সত্যি বলতে, খুব স্বাভাবিক। কিন্তু আমি চিন্তা করতাম না, আমার তো ওদের বাবা মা আছে, ওদের সামর্থ্য আছে, আমার তো সেটা নেই, আমাকে হচ্ছে যে করতেই হবে এটা। বাবা কিছু বলতো না এটা করলে? না, আমার বাবা তখন আর আমার দিকে কোনো রকম হচ্ছে যে কোনো খোঁজ খবর রাখে না। 4th শ্রেণী শেষের দিকে, কিন্তু পড়াশোনা আবার ওইখানে সবজি বিক্রি পড়তাম বই নিয়ে। আচ্ছা, কাস্টমার নাই, আমি পড়তেছি, সবাই দেখতো, কিন্তু আবার সবাই অনেক বাহবা দিত, আমারও আরো বেশি ইন্সপায়ার হইতাম এটা থেকে। আমি হচ্ছে যে ওই সময় তারপরে দেখলাম যে ওই সৎমা আবার সহ্য করতে পারতেছে না আমার পড়াশোনা, তখন ওনার কাছ থেকে আমি চলে আসি। আমি বলি যে না, আমি আপনাদের কাছে থাকবো না। আমার এক দূর সম্পর্কের মাওয়াই বলি আমরা, তার বাসায় গিয়ে আশ্রয় নেই। তার সাথে এইভাবে চুক্তি করি যে আমি তো এই শাকসবজি বিক্রি করি, আমি শাকসবজি এনে দিব, আর আপনাকে হচ্ছে যে এই যে 5 কেজি করে সপ্তাহে চাল এনে দেব। আর আমার ভাই হচ্ছে যে মাঝে মাঝে দিত, যতটুকু সামর্থ্য ছিল দিত, সে মাঝে মাঝে দিতে পারতো না, আমি ওইভাবে চালাই নিতাম। সো এইভাবে হচ্ছে যে 5ম শ্রেণীর রেজাল্ট হইলো। 5ম শ্রেণীতে, মানে 4th শ্রেণী থেকে 5ম শ্রেণী আমি ফার্স্ট। আচ্ছা, হ্যাঁ আমি ফার্স্ট। আমার তো অন্যরকম ভাব, স্কুলেও তো নাম হয়ে যাওয়ার কথা যে এরকম একটা ছেলে বাজারে সবজি বিক্রি। সবাই, আমার শিক্ষকগণ আল্লাহর রহমতে আমাকে অনেক ভালোবাসে, খুবই ভালোবাসে। তারা দেখলো যে ছেলেটা অনেক। কোন হাটে বসতেন? হাটের নাম মনে আছে? হ্যাঁ, বড়খাতা হাট, বড়খাতা গ্রামের বড়খাতা হাট। এটা কোন বারে হতো? মঙ্গলবার এবং শুক্রবার। আমি তো অনেক কান্না করতেছি যখন আমার নাম ঘোষণা করলো, কারণ অনেক শিক্ষার্থী, আমি ফার্স্ট বড়খাতা প্রাইমারি স্কুল থেকে। স্কুল আমি কখনো মিস করতাম না। একদিন হচ্ছে যে আমার কাপড় ভিজে যায়, আমার পরনের যে কাপড়, ওই কাপড়টা, আর একটা ড্রেস ছিল আমার ওই সময়টাতে, আর কিচ্ছু না, আর একটা লুঙ্গি ছিল, রাতে ঘুমাইতাম, ছোট লুঙ্গি, গ্রাম অঞ্চলে বাচ্চারা পরে। তো একদিন হচ্ছে যে ওই বৃষ্টির জন্য হচ্ছে যে আমার যখন হচ্ছে যে কাপড়টা ভিজে যায়, পরের দিনও বৃষ্টি, গ্রাম অঞ্চলে একটানা 10, 15, 20 দিন পর্যন্ত বৃষ্টি হয় বর্ষাকালে। এখন স্কুলে যাব ভিজা, আমি লুঙ্গি পরে স্কুলে চলে গেছি। আর স্কুলে যাওয়ার পরে হাই স্কুলের উপর দিয়ে প্রাইমারি স্কুলে যাইতে হয়, মানে ভেতরে পড়ছে, ভেতরে একটা বাউন্ডারি, এক কর্নারে প্রাইমারি স্কুল। এখন সবাই, আমি যখন লুঙ্গি পরে স্কুলে গেছি, 5ম শ্রেণীর ছাত্র সবাই দেখে আছে, হাই স্কুলের ছাত্ররা, ম্যাডামরা, শিক্ষকরা। পাশাপাশি আমার স্কুলে আমি যে ঢুকছি, মানে প্রাইমারিতে ঢোকা মাত্র একটুবার ম্যাডাম এসে বলে যে, সবাই বলা বলি করতেছে যে লুঙ্গি পরে শিহাব চলে আসছে স্কুলে। ওই সময় আমাকে লাজু বলে ডাকা হইতো, আমার ডাক নাম আসলে লাজু, সবাই আমাকে লাজু বলে ডাকে এলাকায়। এই শিহাব নামের ইতিহাসটা একটু পরে বলবো। সো ম্যাডাম ডাকলো, ওনারা জানে যে আমার কাপড় নাই। ও আচ্ছা, জানতো যে ওর কাপড় নাই, কিন্তু ওর স্কুলে আসা কি দরকার ছিল। ম্যাডাম বলতেছে যে শিহাব তুমি, মানে লাজু বলতো তখন পর্যন্ত আমি লাজু, তুমি স্কুলে আসছো হচ্ছে যে লুঙ্গি পরে, তুমি জানো না স্কুলে একটা ম্যানার আছে, লুঙ্গি পরে আসা যাবে না, তুমি বাসা চলে যাও, আজকে ছুটি দিয়ে দিলাম। বা আমি খুব কষ্ট পাইলাম যে আমি স্কুল আমি কখনো হচ্ছে যে পত্তি করা বলতাম, তখন আমি পত্তি করি না, মানে মিস দেই না, আমাকে হচ্ছে যে আজকে হচ্ছে যে বলতেছে ক্লাস করার দরকার নেই। খুব কষ্ট নিয়ে আমি চলে গেলাম। আবার লজ্জাও পাইছি যখন বের হচ্ছিলাম, পিএসসি পরীক্ষা হবে, এখন ম্যাডাম স্যাররা সবাই বলতেছে ও তো অনেক মেধাবী, অনেক ভালো ছাত্র, ওর নাম লাজু হবে, এটা কেমন একটা বিষয়। কল্পনা ম্যাডাম হচ্ছে যে তখন উনি আবার আমাদের এলাকা চেয়ারম্যানের মেয়ে, উনি আবার বলতেছে যে ওনাদের বংশ তো আহমেদ বংশ, আসগার হোসেন আহমেদ ওনার বাবার নাম ছিল, এখন ইন্তেকাল করছেন। উনি বলতেছে যে ওর নাম হচ্ছে যে আমি শিহাব আহমেদ রাখি, মানে ওনার বংশের নাম অনুসারে। হ্যাঁ, শিহাব আহমেদ আমার নাম দেয়, উনি নাম দেয়।
এরপরে শুধু এইটুকুই ছিল জন্মের পরে আপনার নাম লাজু? জি, আর আগে পিছে কিছুই ছিল না? না না, লাজু মিয়া বলতো আর কি, লাজু মিয়া। আমি লাজু মিয়া লিখতাম। এরপরে হচ্ছে যে আমার মাথায় মানে এই যে আমি যে কষ্ট করতেছি, স্ট্রাগল করতেছি, আমার আর ভালো লাগতেছে না, যে আমাকে বড়লোক হইতে হবে, এমন একটা ভূত চাপলো মাথার মধ্যে। এই ভূতটা চাপার পর আমি কি করলাম, পিএসসি দিলাম, দিয়েই আমি হাওয়া, কাউকে না বলে। ওই সময় হচ্ছে যে আমাদের এলাকায় তেলের পাম্প ছিল, এখনো আছে ওই পাম্প। ওই তেলের পাম্পে আমি দেখতাম কিছু ট্রাক আসে, তারপর কিছু হচ্ছে মাইক্রোবাস আসে, এরা ভাড়া বিভিন্ন জায়গায় ভাড়ায় যায় আর কি। আমি তাদের কাছে গেলাম, বললাম যে ওস্তাদ, যে ড্রাইভার, ওস্তাদ আমাকে একটু হেল্পার হিসেবে নেন, আমি আপনার গাড়ি ধোবো, সবকিছু করব, পাশাপাশি আমাকে 2 বেলা খাওয়াই নিয়েন, আমি হচ্ছে যে ড্রাইভার হয়ে বড়লোক হবো। তা ওনার হচ্ছে যে হেল্পার দরকার, কারণ হেল্পার থাকে না, কিন্তু আজকে এই গাড়ি, কালকে ওই গাড়ি, পরশু আরেক গাড়ি। তো উনি হচ্ছে যে আমাকে নিয়ে নিল। এখন আমি তো ছোট মানুষ, আমি বুঝি না ভালো মন্দ, খালি বুঝি যে আমাকে বড়লোক হইতে হবে। আমার চিন্তা ছিল কি, ড্রাইভার মানেই বড়লোক। পরে আমি হচ্ছে যে হেল্পারি শুরু করলাম। আপনার কাজ কি ছিল? আমার কাজ ছিল কি, ওই ওস্তাদের সাথে যাওয়া, যেখানে বিয়ের বাড়ির হচ্ছে যে ভাড়া নিত কিংবা ট্যুর ভাড়া নিত, ওগুলোতে যাওয়ার পরে হচ্ছে যে ময়লা পড়তে ভেতরে এটা পরিষ্কার করা, মোছামুছি করা, প্রতিদিন সকালে ধোয়া মাইক্রোবাসটা, এগুলো কাজ করতাম। ওইখানে 1-1.5 মাস কাজ করার পর আমি চিন্তা করলাম যে মাইক্রোবাসের ড্রাইভাররা তো বেশি আয় করে না, ট্রাকের ড্রাইভার আরো বেশি আয় করে। পরে আমি গেলাম এক ট্রাকের ড্রাইভার, উনি আমার সম্পর্কে মামা হবে এলাকার, উনি ড্রাইভার, ওনাকে ধরলাম যে আমাকে আপনার গাড়িতে হেল্পারিতে সুযোগ দেন। আপনি ট্রাকেরও হেল্পারি করছেন? হ্যাঁ, 8 মাস করছি। পরে হচ্ছে যে আমি ট্রাকে হেল্পারি শুরু করি, উনি আমাকে নেয়, হেল্পারি করতাম। ট্রাকে প্রচুর কষ্ট হইতো। এই সময় কি লেখাপড়া বন্ধ? হ্যাঁ, লেখাপড়া বন্ধ, মানে ক্লাস 5 এর পরে আপনি পরীক্ষা দেওয়ার পরে লেখাপড়া বন্ধ? লেখাপড়া বন্ধ। ওই তো আমার মাথায় চাপছে যে ড্রাইভার মানে হচ্ছে তারা বড়লোক হয় তাড়াতাড়ি, তাদের অনেক টাকা আয় করে তারা, এইগুলো মাথায় ঢুকছিল ওই সময়। পরে আমি হচ্ছে যে ট্রাকে হচ্ছে যে হেল্পারি করতেই থাকি। দেখলাম যে অনেক পরিশ্রম, সকালে উঠে হচ্ছে যে পুরো ট্রাকটা একাই ধুইতে হয়, অথচ আমি তখন 6-এ উঠবো আর কি। সেই সময়টা কত বয়স হবে, আর 12-13 বছর, 14 বছর হবে সর্বোচ্চ। পরে ওইখানে কন্টিনিউ করলাম, কিন্তু মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করতো গাড়ি। খুব খারাপ লাগা শুরু হলো যে আমি তো বড়লোক হইতে আসছি, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি আমি মারা যাই তাহলে তো আমি বড় হইতে পারবো না। সেই সময়টা বড়লোক হওয়া মানে বুঝতেন আপনি? বড়লোক হওয়া মানে আমি চিন্তা করতাম যে আমাকে বড়লোক হইতে হবে, আমি এমনটা চিন্তা করতাম। আলটিমেটলি বড়লোকের ডেফিনেশন ওনার কাছে ছিল না, কোনো স্ট্যান্ডার্ড ওনার কাছে ছিল না। বাট বড়লোক বলতে ও যেটা বোঝাচ্ছে যে আমার বর্তমান অবস্থার পরিবর্তন হইতে হবে এবং আমার কাছে কিছুটা হলেও অর্থ সম্পদ থাকতে হবে। নানি আমাকে অনেক কষ্ট করে সেভ করতো সবকিছু থেকে। নানির প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল, ছোট মানুষ। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমাকে এমন সামর্থ্য দাও, আমি যেন আমার নানিকে একটা, ওই সময় ছোট মানুষ, একটা ওই সায়া বলি আমরা, সায়া এবং ব্লাউজ আর একটা যেন শাড়ি কিনে দিতে পারি। কারণ উনি অনেক বৃদ্ধ, যদি মারা যায়। তা আমি আল্লাহর কাছে দোয়া করতাম। তো ওই ট্রাকে হেল্পারি করার সময় কিছু টাকা আয় করি, মানে টাকা দিত আমাকে। ওই টাকাটা দিয়ে আমি আবার হচ্ছে যে কি করলাম, 6-7 মাস যাওয়ার পরে ওস্তাদকে বললাম, ওস্তাদ আমাকে একটু ছুটি দেন, আমি হচ্ছে যে নানির সাথে দেখা করে নানিকে এটা দিয়ে চলে আসি। পরে আমাকে 5-7 দিনের জন্য ছুটি দেয় উনি, আমি যাই। গিয়ে আমি আবার হচ্ছে যে চিন্তা করলাম কি, আমার তো প্রাইমারি স্কুলের বন্ধু বান্ধবীগুলো ছিল, ওদের সাথে একটু দেখা করে আসি কেমন আছে। আমি গেলাম স্কুলের গেটের সামনে, দেখি যে কেউ আমার সাথে কথা বলে না। আমি কি ব্যাপার, এরা কথা বলে না কেন, এত পার্ট নিচ্ছে কেন? আমার মাথায় এরকম একটা চিন্তা আসলো যে আমি তো ফার্স্ট বয়, দেখি যে 2nd, 3rd, 4th ছেলে মেয়ে যারা আছে তারা কথাই বলে না, মানে আমাকে আর কোনো গুরুত্ব দেয় না, যেহেতু আমি এখন পড়াশোনা ছেড়ে দিছি। পরে আমি আবার জিদ করলাম, না আমাকে তো পড়াশোনা করতে হবে, এভাবে তো হচ্ছে যে ড্রাইভারি করে তো আমি কিছু করতে পারতেছি না, আর অ্যাক্সিডেন্ট করতেছি নিয়মিত, 3-4 অ্যাক্সিডেন্ট করছি, বড় অ্যাক্সিডেন্ট। আল্লাহর মধ্যে আমার কিচ্ছু হয় নাই, ওস্তাদের অনেক কিছু হয়েছে, মাথা ফাটছে, পা ভেঙে গেছে কয়েকবার, কিন্তু আমার হয়নি। ওস্তাদ চেঞ্জ হয়েছে, কিন্তু আল্লাহর মধ্যে আমি ওই গাড়িতে ছিলাম। পরে আমি বললাম না আমাকে পড়তে হবে। আমি গেলাম ওস্তাদকে বললাম, ওস্তাদ আপনি ওনার কাছে কিছু টাকা পাওয়ার ছিল, টাকাটা দেয়নি। আমি দীর্ঘদিন যে কাজ করছি, অল্প কিছু টাকা দিছে, পুরো টাকাটাই উনি দেয়নি। আর পরে আমি হচ্ছে যে ওইখান থেকে শূন্য হাতেই পালাই আসছে আর কি, আমাকে ছাড়বে না। আবার পালাই আসার পরে আমি এসেই হচ্ছে যে আমার খালার কাছে যাই, খালাকে গিয়ে বলি যে খালা আপনি হচ্ছে যে চলেন স্কুলে, আমাকে হচ্ছে যে স্কুলে ভর্তি করে দেন, আমার তো পড়াশোনা করতে হবে, আমি ভুল করছি, আমার ভুল হয়েছে। তখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, এরকম সাময়িক পরীক্ষা হইতো, শেষ তৃতীয় সাময়িক পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষা হবে আর কি 6-এ। আমি গেলাম খালাসহ, গিয়ে হচ্ছে যে আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক ছিল প্রাইমারি স্কুলের, ওনাকে খালা বললো, অনেক অনুরোধ করে। উনি বললো হ্যাঁ শিহাব তো ভালো ছাত্র, সে কেন এরকমটা করবে। সে আবার হচ্ছে যে আমাদের হাই স্কুলের টিচারের প্রধান শিক্ষক যিনি, তার কাছে গিয়ে আমার জন্য রিকোয়েস্ট করতেছে, আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর হচ্ছে যে উনি বলতেছে যে
না এখন তো হচ্ছে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ, তাকে আমরা কিভাবে নিব? কয় আপনি তার মেধা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই স্যার, সে ফার্স্ট বয়, আপনি তাকে প্রশ্ন করে দেখেন। আমাকে উনি কি করলো, আচ্ছা ঠিক আছে, উনি আবার একটু ক্রিটিক্যাল ওই টিচার, উনি হচ্ছে বলতেছে ঠিক আছে আমি ওকে হচ্ছে যে ইংলিশ ও বাংলায় দুইটা কোশ্চেন করবো, দেখি কেমন ছাত্র সে। আমাকে অনেকগুলো কোশ্চেন করছে, কেউ থামাইতে পারেনি। বার্ষিক পরীক্ষা 2 মাস আছে আর কি, সেই সময় আমি 6-এ ভর্তি নেয়। ওকে, পরে 202 রোল নিয়ে আমি ভর্তি হই এখানে, আমার যতটুকু মনে পড়ে। পরে হচ্ছে যে আমি পরীক্ষা দিয়ে হচ্ছে যে 7 রোল করি। কিছুদিন পরেই তো পরীক্ষা, পড়লাম 3-4 মাস, 7 রোল করি, সবাই খুশি টিচাররা যে সে তো সামনে আরো ভালো করবে। 7 রোল করে ক্লাস 6-এ ওঠেন? 7-এ উঠি। 7-এ ওঠেন, জি। এরপরে হচ্ছে যে ওই সবজি ব্যবসা কিন্তু আবার যে এসে যে আমার তো আবার জীবন কন্টিনিউ করতে হবে, আবার ওই সবজি ব্যবসা শুরু। ওই 2 হাটে হচ্ছে বসি, কিন্তু এখন আরো বেশি হচ্ছে লজ্জা লাগতেছে, কারণ এখন একটু বড় হয়েছি। এই সবাই হচ্ছে যে যাচ্ছে, বন্ধু বান্ধবী তারা হাসতেছে, কেমন যেন কেমন চোখে দেখতেছে, মানে একটা লজ্জার বিষয়। কারণ বাজারের উপর দিয়ে তো জেএসসি পরীক্ষা দেওয়ার সময় আমি চিন্তা করলাম যে না আর পড়াশোনা করব না, জেএসসি পরীক্ষা দিচ্ছি, একটা সার্টিফিকেট হচ্ছে, এটাই এনাফ। গেলাম ঢাকায় জেএসসি পরীক্ষা দিয়ে, পরে হচ্ছে ঢাকায় এসে দীর্ঘদিন বসে থাকলাম, আর ভাল লাগে না, যে বসে থাকা যাবে না। পরে গেলাম একটা রিক্সা গ্যারেজে, গিয়ে তখন হচ্ছে যে রিক্সা পার ডে ভাড়া দেয় আর কি, হাফ বেলা। আমি হাফ বেলা রিক্সা নিলাম, নিয়ে হচ্ছে যে ঢাকায় রিক্সা চালানো শুরু করলাম। ওই সময়টা তো হচ্ছে যে রিক্সা চালানোর সময় প্রথম কখনো কিন্তু চালাই নেই। তা আমার কাছে মনে হচ্ছিল কি যে যখন আমি রিক্সা নিয়ে যাচ্ছি, পিছনে কিংবা সামনে গাড়ি আসতেছে, মনে হচ্ছে আজকে আমি শেষ এখানেই, যে আজকে হয়তো আমার জীবনের রীতি। কিংবা গাড়িটা যখন হচ্ছে একদিকে একটু হালকা একটু কাজ হয়, তখনও মনে হয় যে আমি মনে হয় যাচ্ছি আজকে। হ্যাঁ, খুব কষ্ট হয়, যে পায়ের রক মনে হচ্ছে যে ছিঁড়ে যাচ্ছে, এমন কষ্ট। যখন একটু উঁচুর দিকে উঠতাম, খুব পরিশ্রম করলাম ওই দিন, টাকাও কিছু আয় করছি, ভাড়া দিলাম রিক্সা। এভাবে কিছুদিন রিক্সা চালাই। তারপরে হচ্ছে যে একটা সুইটার ফ্যাক্টরিতে কিছু মানে কাজ পাই। কি কাজ? গার্মেন্টসে। কি কাজ? কাজটা হচ্ছে যে সুইটারগুলো যে বানায়, এটা হচ্ছে যে লাইটিং আছে, লাইট অনেক বড় লাইট থাকে, এই লাইটের ভিতরে দিয়ে ফুটা চেক করতে হয় যে কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা, কারণ ওইটা আবার বায়াররা নেয় না। ওই কাজ করলাম 1.5 মাসের মতো। এরপর আবার জেএসসি রেজাল্ট হয়ে গেল, ভাই বললো যে তুমি করো, চলে যাও, পড়াশোনা করো। আমিও বললাম হ্যাঁ আমি যাই, শাকসবজি বিক্রি করি, পড়াশোনা কন্টিনিউ করি। তার মানে ওর হচ্ছে হলো কনফার্ম বিজনেস, যেটা বাড়ির পাশের হাট, এখানে শাকসবজি বিক্রি করা। মানে এইটার থেকে বাইরে যতবারই যাচ্ছে সে অন্য কিছু ট্রাই করছে, মাইক্রোবাসের হেল্পারি, ট্রাকের হেল্পারি, কোনোটাতে স্যুট করতে পারছে না, আবার শাকসবজিতে ফিরে আসতেছে। এখান থেকে ঢাকায় গেল, ঢাকায় গিয়ে রিক্সা চালাইলো, সেখানে স্যুট করতে পারলো না, গেল গার্মেন্টসে, সেখানেও স্যুট করতে পারলো না, আবার শাকসবজিতে ফিরে আসতেছে। এই শাকসবজি বিক্রি করা আর হচ্ছে এই বিক্রি করে যেটুকু পয়সা পেত সেটা দিয়ে লেখাপড়া করা। জি। তারপর পরীক্ষার যে ফিটা আছে না, ওই পরীক্ষার একটা ফি, এই ফিটা দিতে পারি না, বাৎসরিক না, মাসিক যে একটা ফি দেয়, তারপর পরীক্ষার 100 টাকা 200 টাকা একটা ফি থাকে, এই ফিটা আমি দিতে পারতাম না। তা ওই সময় হচ্ছে যে এক ভাই, আমি দিতে পারতাম না, ওনাকে ফোন দিতাম যে ভাই আপনি আমার টিউশন ফিটা দেন, আমি তো দিতে পারতেছি না, এই টিউশন ফিটা আপনি দেন, আমি ইনশাল্লাহ একদিন বড় হয়ে আপনাকে এটা ব্যাগ দেবো। উনি আবার হচ্ছে যে দিত, সবসময় দিত ওই ভাই, ওনাকে সবসময় বলতাম। কারণ এই যে বর্ষাকালে যে সময় পরীক্ষা হইতো, সে সময় টিউশন ফি দেওয়ার মতো আমার সক্ষমতা থাকতো না, কারণ দোকান ধরে বসতে পারতেছি না, আর 2 দিন মাত্র বসি সপ্তাহে। ওই সময়টাতে আমি কি করলাম, ওই ভ্যান ছিল, এলাকার ভ্যান, গ্রাম অঞ্চলে ভ্যান পাওয়া যায়, আমি দেখা যেত পাশের বাড়ির ভ্যান নিতাম, ভ্যান নিয়ে ভ্যান চালাইতাম। কারণ বৃষ্টি হলেও ভ্যানে ভাড়া হয়, ওই অনেক কিছু হচ্ছে যে টানাটানি করা লাগে, এগুলো প্রয়োজন হয়, ভ্যান তখন ভ্যানও চালাইতাম যে মাঝে মাঝে। আবার দেখতাম যে ভ্যানে কাজ হয় না, এই বৃষ্টি বাদল, মানুষ হচ্ছে যে ধান গাড়বে, এটা গাড়বে, ওইটা গাড়বে, মানে ফসলের জন্য যাইতাম হচ্ছে ধান গাড়া হচ্ছে কাজ করতে, মানে ওই সময়টাতে দৈনিক শ্রমিক যেটাকে বলে, হ্যাঁ ডে লেবার হিসেবে। আবার ধান পাকতো, ধান কাটতাম ডে লেবার হিসেবে। এসএসসি দেওয়ার আগে আবার এই টিউশন ফি না, দুঃখিত, ওই পরীক্ষার ফি একটা থাকে, ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের টাকা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না, এটা অনেক টাকা। তখন আমার মনে হয় এটা 2-2.5 হাজার এরকম একটা টাকা হবে। আমি সবজি তখন কি করলাম, যে ফর্ম ফিল আপ তো আমাকে করতে হবে, পরীক্ষাতে দিতে হবে, আমি অনেকের কাছে গেলাম, কেউ 50 টাকা, কেউ 100 টাকা। আমার একজন শিক্ষক ছিল, ওনার নাম মাহমুদুল্লাহ, সাবু স্যার বলে ডাকি আমরা, উনি 400 টাকা দিল, আরো কিছু শিক্ষক কিছু টাকা দিল। পাশাপাশি হচ্ছে যে আমি আবার ওই সময় প্রত্যেক দিন পরীক্ষার আগে, কিন্তু এসএসসির একদম পরীক্ষার আগে, আমি প্রত্যেক দিন ওই সময় আবার সবজি বিক্রি করা শুরু করলাম, যে টাকা তো আয় করতে হবে। ওই সবজি বিক্রি করে টাকাটা, পাশাপাশি শিক্ষকরা, মানুষজন যে সহযোগিতা করে, ওই টাকাটা দিয়ে আমি ফর্ম ফিল আপটা করলাম। ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আবার ভাইকে বললাম যে ভাই আমি আর পড়বো না, হয়েছে, এখন এত কষ্ট করে কি আর পড়াশোনা করা যায়, আমি হচ্ছে যে ঢাকায় চলে যাই। ঢাকায় গেলাম, ঢাকায় গিয়ে ওই আবার এক সুইটার কোম্পানিতে কাজ পাইলাম, কিন্তু যে গার্মেন্টসে, কিন্তু কাজ পাওয়ার আগে আবার কিছুদিন রিক্সা চালাইছে আবারও,
আচ্ছা, কারণ বসে ছিলাম কিছুদিন, এখন বসে থাকার পরে আর ভালো লাগে না, সমস্যা, পরে আবার রিক্সা চালানো শুরু করলাম। এমন সময় হচ্ছে যে রেজাল্ট দিয়ে দিল, রেজাল্ট হলো কি যে আমি জিপিএ 5 প্লাস গোল্ডেন প্লাস পাই। এসএসসি তে আপনি এসব কাজ করে গোল্ডেন প্লাস পেয়েছেন? জি, তো এটা হচ্ছে পুরো এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হলো যে। স্বাভাবিক। জি। আপনার গ্রুপ কি ছিল, মানে সায়েন্স? জি, আমি সায়েন্স। কতগুলো সাবজেক্টে এ প্লাস এসেছে আপনার? আমার সবগুলো সাবজেক্টে এ প্লাস। সবগুলোতে এসেছে? কি কি ছিল আপনার সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। টিচার পেয়েছেন? টিচারের কাছে পড়েছেন? প্রাইভেট পড়েছেন? টিচারের কাছে আমার এক টিচার ছিল, উনি আমাকে অনেক হেল্প করতো। উনি আমাকে শুধু ম্যাথটা পড়াইতো, কারণ উনি ম্যাথের টিচার। সব নিজে নিজে পড়েছেন? আর কোনো টিচারের কাছে আমি কিছু পড়তে পারিনি, কারণ আমার সামর্থ্য ছিল না। আপনার ব্রেন রে ভাই। আর উনি যে কথাগুলো বলতেছে এটা সত্য কিনা সেটা তো যাচাই করে আমরা এখানে এসেছি। উনি আমাকে সেই সময় আর কিছু পত্রিকার কাটিং পাঠিয়েছেন যেখানে ওনাকে নিয়ে রিপোর্ট করা হয়েছিল। আমি রিপোর্টগুলো একটু আপনাদেরকে শোনাতে চাই। জি, আলোড়ন সৃষ্টি করলো, আপনি বলতে থাকেন। জি, এরপরে হচ্ছে যে আমার ভাই বলতেছে, আমার ভাই আর আমি দুই ভাইকে ধরে হাউমাউ করে কান্না শুরু করলাম যে আল্লাহ তাআলা হচ্ছে যে, ভাই বলতেছে যে আল্লাহ তাআলা তোমার হচ্ছে যে পরিশ্রম তোমাকে আল্লাহ তাআলা দিছে, তুমি ভাই যাও, আমার যত কষ্ট হোক আমি তোমাকে পড়াবো। 2014 সালে আপনার এসএসসি? জি, 2014 সালে আপনাকে নিয়ে ডেইলি ওই বিভিন্ন রকমের লোকাল যে পত্রিকাগুলো থাকে সেগুলোতে রিপোর্ট হয়েছে। জি জি জি। বজ্রশক্তি, দৈনিক বজ্রশক্তি, হ্যাঁ, সবজি বিক্রেতা শিহাবে সফলতাকে পিছু হটাতে পারেনি দরিদ্রতা, দৈনিক 52 আলো, শাক বিক্রেতার স্বপ্ন পূরণ হবে নাকি আধারেই থেকে যাবে। জি, এখানে দেখা হয়েছে যে জিপিএ 5 পেয়ে আবেগ অবাক করে দিয়েছেন শাক বিক্রেতা। হাসান মাহমুদ লালমনিরহাট থেকে করেছেন রিপোর্ট। গোল্ডেন বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন 5 পেয়ে অবাক করে দিয়েছেন স্থানীয়দের। সবগুলো লোকাল পত্রিকা? জি জি জি, লোকাল পত্রিকা আসছে। হ্যাঁ, বলেন। তারপর অনেকগুলো পত্রিকা আসছিল, আমি আসলে কালেক্ট করিনি, আমি জাস্ট যে 2-3টা আমি পাইছি হাতের কাছে পেয়েছে সেগুলোতে কালেক্ট করেছেন। হ্যাঁ, তারপর আমি গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে যে গ্রামে চলে যাই। ভাই হচ্ছে যে আরো পরিশ্রম বেশি বাড়াই দিল, যে ওনার আরো স্বপ্ন, অনেক বড় স্বপ্ন আমাকে নিয়ে, যে আমি আরো বড় কিছু করব, আপনাকে ইকোনমিক সাপোর্টটা দিবেন। হ্যাঁ, ইকোনমিক সাপোর্টটা উনি দিবেন। আমাদের এলাকার যে স্থানীয় সাংবাদিক ভাইয়েরা আছে, ওনারা হচ্ছে যে চলে আসলো। রবিউল হাসান নামে এক ভাই আছেন, উনি হচ্ছে যে চলে আসলো। উনি এসে বলতেছে যে শিহাব, তুমি তো যেটা করছো এটা একদমই আলোড়ন সৃষ্টিকারী একটা বিষয়, তোমার এই গল্পটা হচ্ছে যে মানুষ যদি জানে অবশ্যই তোমাকে সাহায্যের হাত বাড়াবে। পরে উনি হচ্ছে যে কিছু নিউজ পত্রিকাকে বললো, পত্রিকাগুলোতে আমাদের স্থানীয় যে রংপুর বিভাগীয় যেগুলো, এগুলোতে হচ্ছে যে নিউজগুলো আসলো। আমাদের এলাকায় হচ্ছে যে এক ভাই আছেন, ওনার নাম ইফতেখার হোসেন মাসুদ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এবং পাটগ্রাম থানা, 2 থানার যে আমাদের এমপি সাহেব আছেন, ওনার হচ্ছে যে ছেলে ইফতেখার হোসেন মাসুদ। ওই ভাইয়ের কাছে হচ্ছে যে আবার আরেক আমাদের এলাকার দাদা গিয়ে বলছে যে আমাদের এলাকা থেকে এই ছেলেটা হচ্ছে যে সে এত ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পায়, তাকে হচ্ছে যে সহযোগিতা করা যায় কিনা। আর উনি আবার হচ্ছে যে ওই সময়টাতে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মশালা করতো, প্লাস তুরস্কে পড়াশোনার বিষয় হচ্ছে যে তাদেরকে সহযোগিতা করতো। তার কাছে একটা আবেদন পাঠাই, উনি আমার জন্য হচ্ছে যে একটা ইংল্যান্ড থেকে স্কলারশিপের ব্যবস্থা করে। এটা হচ্ছে ইংল্যান্ড থেকে দিত, লন্ডনে থাকে ওই ভাই, উনি বাংলাদেশি, নিজের হচ্ছে যে পকেট থেকে দিত ওই ভাই। স্কলারশিপ বলতে আপনাকে প্রতি মাসে কিছু পয়সা দিত? হ্যাঁ, স্টাইপেন্ড একটা দিত আর কি। রংপুরে যাই, রংপুর কারমাইকেলের চান্স পাই সায়েন্সে, পরে কারমাইকেল কলেজে ভর্তি হই। হ্যাঁ, কারমাইকেল কলেজ সায়েন্সে ভর্তি হচ্ছে যে আমার পড়াশোনা ওইখানে কন্টিনিউ আমি করতে থাকি। পাশাপাশি হচ্ছে যে আরো কিছু স্কলারশিপে আমি আবেদন করি। ওই স্কলারশিপগুলো, অনেকগুলো স্কলারশিপ আমার হয়ে যায় ওই সময়টাতে। মোটামুটি অভাব দূর হলো। হ্যাঁ, অভাব দূর হলো। যাওয়ার আগে যখন কোথাও থেকে কোনো কিছু আসে নাই, তখন আবার আমি ওইখানে সব রাস্তাঘাট ঠিক করে রাখছি যে আমি রংপুরে যাওয়ার পরে রংপুরে আমাকে কিছু করতে হবে। কি করব? হয় রিক্সা চালাবো, এটা আমার প্ল্যান করা ছিল কিন্তু আগে থেকে। হয় রিক্সা চালাবো, না হলে ওইখানে আমি দেখতাম যে মানুষজন ওই যে ডাব আছে, রংপুরে পৌরবাজার একটা এরিয়া আছে, ওইখান থেকে পাইকারি ডাব নিয়ে এসে এক কর্নারে বসে হচ্ছে ডাব বিক্রি করে। তা আমি চিন্তা করছি যদি আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ডাব বিক্রি করি আর পড়াশোনা করি, তাহলে তো আমার পড়াশোনা হয়ে যাবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই সময় হচ্ছে যে আমার স্কলারশিপ গুলো বিভিন্ন জায়গা থেকে, ডাচ বাংলা একটা স্কলারশিপ ছিল, ওইটা পাই। ইভেন ওইখানে আমি বক্তৃতা দেই, তা আমার হিস্ট্রিটা একটু ভিন্ন রকম। ডাচ বাংলা তো একটা বিশাল আয়োজন করে, আমি জানি না এখন করে কিনা। জি, করে, এখন করে যতটুকু জানি। ডাচ বাংলার ওইখানে ওরা আমাকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দেয়, যেহেতু আমার হিস্ট্রিটা একটু ভিন্ন ছিল ওই সময়। আরো একটা আমেরিকান প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পাই, মানে এককালীন কিছু টাকা পাই। ডাচ বাংলার এই কাজটাকে আমি খুব সমর্থন করি ব্যক্তিগতভাবে, কারণ ডাচ বাংলা আপনারা জানেন যে এটা একটা বিশাল ব্যাংকিং নেটওয়ার্ক বাংলাদেশে, এবং আমার জানা মতে, আমি জানি না মানে এত বড় করে
এই মেধাবী ছাত্রদের স্কলারশিপ এর আগে কোনো ব্যাংক দিয়েছে কিনা জানি না, বাট আর অন্য কোনো ব্যাংক দেয় কিনা সেটাও আমি জানি না, বাট ডাচ বাংলাটা প্রতি বছর আমার চোখে পড়ে। হ্যাঁ, এটা খুব ভালো, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো। জি, এরপরে হচ্ছে যে এই স্কলারশিপগুলো পাওয়ার পরে মানে পড়াশোনার প্রতি আমার মনোযোগ ছিল, কিন্তু একটা সময় হঠাৎ করে কেউ যদি হচ্ছে যে একটু বেশি টাকা পেয়ে যায় হাতে, মানে আমি ছিলাম শূন্য থেকে হঠাৎ করে দেখতেছি আমার পকেটে অনেক টাকা আসতেছে চারদিক থেকে, পড়াশোনার প্রতি হচ্ছে যে আমার মনোযোগটা কমে আসে আস্তে আস্তে। আমি নিজেও ফিল করতেছি যে আমার কাছে টাকা বেশি হওয়াতে, টাকা বেশি আসাতে আমি মানে আস্তে আস্তে হচ্ছে যে পড়াশোনার থেকে দূরে সরে যাচ্ছি। এইচএসসি হচ্ছে যে কারমিক্যাল কলেজ থেকে দেওয়ার আগে ওই যে আমাদের ইফতিখার হোসেন মাসুদ ভাই, ওনার হচ্ছে যে সহযোগিতায় উনি জানতো যে তুরস্কের স্কলারশিপ গুলো কিভাবে হচ্ছে যে অ্যাপ্লাই করতে হয়, এটা তো সরকারি গভর্নমেন্ট স্কলারশিপ। তো উনি হচ্ছে যে আমাদের জন্য দরখাস্ত করে, আমাদের এরিয়া থেকে অনেকগুলো শিক্ষার্থীদের জন্য দরখাস্ত করেন, আল্লাহর রহমতে স্কলারশিপটা হয়ে যায়। আপনি ইন্টারে পড়া অবস্থাতে হয়ে যায়? জি, ইন্টারে পড়া অবস্থায় হয়ে। কোন ইয়ারে ছিলেন আপনি? সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তুরস্কের স্কলারশিপটাই শুধু এক্সেপশনাল, যে আপনি ইন্টারে পড়া অবস্থায়ও যদি অ্যাপ্লাই করেন, মানে যখন হচ্ছে যে পরীক্ষা দিবেন, লাস্ট সেমিস্টারে থাকবেন, লাস্ট ইয়ার, তখন হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। তো ওই সময় উনি অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করাতে হচ্ছে যে হয়ে গেছে প্রাথমিকভাবে, হয়তো 20-25 হাজার অ্যাপ্লাই করে এখান থেকে ওরা ডাকছিল 200 জনকে মনে হয়, তার থেকে মানে 26 জনকে সিলেক্ট করছে। ওকে, কত সাল এটা? 2016 সাল। 16 সালে। ওকে, জি। তো আল্লাহর রহমতে আমার স্কলারশিপটা হয়ে যায়। আর ইফতিখার হোসেন মাসুদ ভাই সহযোগিতা করছে। উনি হচ্ছে যে, উনি কে ছিলেন? ইফতিখার হোসেন মাসুদ, উনি হচ্ছে আমাদের যে এমপি মহোদয়, আমাদের হাতীবান্ধা থানার হাতীবান্ধা পাটগ্রাম। এমপির নাম কি? মোতাহার হোসেন এমপি, ওনার ছেলে। জি, ভেরি গুড। জি, উনি হচ্ছে যে সহযোগিতা করেন, হয়ে যায় আল্লাহর রহমতে। পরে আমি হচ্ছে যে ওনাদের বাসায় ছিলাম, এমপি ভবন যে থাকে এখানে, ঢাকা ম্যাম ভবন বলে, হ্যাঁ, ওইখানে আমি 15 থেকে 20 দিন ছিলাম। থেকে ওনাদের কাছে থেকেই অনেক ভালোবাসে আমাকে, ওনাদের কাছে থেকে ওইখান থেকে আমি তুরস্কে চলে যাই। 2016-তে যখন তুরস্কে যাই, যাওয়ার আগে আবার একটা তুরস্কের ট্র্যাজেডি হয়, বড় ধরনের ট্র্যাজেডি। তুরস্কে হচ্ছে সেনা অভ্যুত্থানের জন্য চেষ্টা করে, সেটা ফেল করে। জি, সেটা ফেল করে, এবং এটা হচ্ছে যে আমরা তো ভাবছিলাম আমরা যাইতে পারবো না তুরস্ক, কিন্তু আসলে আল্লাহ যদি নসিবে কিছু লিখে থাকে, তাকদীর তো সহজে পরিবর্তন হয়। পরে হচ্ছে যে আমরা আগস্ট মাসের দিকে তুরস্কে যাই, আরো 2-3 মাস আগে যাওয়ার কথা ছিল ওই সময়টাতে, গেবজে টেকনিক্যাল ইউনিভার্সিটি। ওখানে গিয়ে আপনি অনার্স পড়া শুরু করলেন? জি, ওইখানে গিয়ে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্কলারশিপটা পাই, ওই ডিপার্টমেন্ট শুরু করবে। কিন্তু তুরস্কে হচ্ছে যে আপনি যখন তুরস্কে যাবেন, ওইখানে বাধ্যতামূলক ওদের স্কলারশিপ যারা নিয়ে যায় 1 বছরের তার্কিশ কোর্স করতে হয়। এরপরে হচ্ছে যে তার্কিশ কোর্স করার পরে আপনাকে হচ্ছে যে ওইখানে ইংলিশের হচ্ছে যে একটা কোর্স করতে হবে, না হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যদি পাস করেন তাহলে কোর্স করতে হবে না। তার্কিশ কোর্স যখন শুরু করি, আমি তখন চিন্তা করতেছি যে আমাকে তো হচ্ছে যে এখানে শুধু এই কোর্স করলে হবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে এস্টাবলিশ হইতে হবে। আমি চিন্তা করতেছি যে আচ্ছা, বাংলাদেশের যে জনগণ কিংবা বাংলাদেশের যে ইয়াং জেনারেশন পড়ে আছে, এরা তো মাস্টার্স করে বসে আছে কিন্তু কোনো চাকরি নাই। তা আমি সামনে আমার একটা আমি টার্গেট সেট করলাম যে আমি ডিপার্টমেন্টও কন্টিনিউ করব, পাশাপাশি আমি একটা হচ্ছে যে ইনকাম সোর্স বের করবো, যে আমাকে কিছু করতে হবে। প্রথম দিকে গিয়ে ওইখানে আবার ভাষার সমস্যা, কিন্তু সব থেকে বড় সমস্যা তুরস্কের ভাষা। আমি প্রথম দিকে গিয়ে অনেক জায়গায় গেলাম, ওই সময় হচ্ছে যে সিভি রেডি করলাম, যে আমি কি পারি না পারি, টুকটাক কি করছি না করছি একটু লিখলাম, লিখে ওই রেস্টুরেন্টগুলোতে গিয়ে হচ্ছে যে দিয়ে আসলাম, অ্যাড্রেস যা লেখা দরকার দিলাম। সবাই বলে যে ঠিক আছে দিয়ে যাও, অনেক আন্তরিক, কিন্তু তার্কিশরা অনেক হেল্পফুল, আন্তরিক। গেলে না করে না, মুখের উপর দিয়ে না করবে না, দিয়ে যাও, আমরা দেখবো, লাগলে আমরা জানাবো। কিন্তু কোথাও থেকে কোনো নকাশ নেই। আমি 3-4 দিন ঘুরলাম, এরপরে চিন্তা করলাম যে আমি অন্য কিছু দেখি। আপনার তো স্কলারশিপের টাকা দিয়ে পড়াশোনা হয়ে যাওয়ার কথা, পাশাপাশি আপনি আরো কিছু ইনকাম করতে চাচ্ছেন। জি জি জি, কারণ আমার তখন হচ্ছে যে আমার বড় ভাই তখন হচ্ছে উনি ইন্ডিয়ায় ছিল, ওনার হচ্ছে যে ওই সময় উনি দুবাই যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিছু টাকার দরকার, উনি চাকরি করতো, উনি কিছু জমাইছে, আরো কিছু টাকার দরকার। তো আমি চিন্তা করতেছিলাম যে এখান থেকে যদি সাপোর্টটা দিতে পারি, প্লাস আমার হচ্ছে যে কিছু অভিজ্ঞতা হবে, কারণ আমার তো ছোট থেকে টার্গেট যে কিছু করা, আমি তো ছোট থেকে করে আসতেছি। পরে আমি কি করি যে অনেক ঘোরাঘুরি করলাম, করে হচ্ছে দেখি এক লোকের হচ্ছে যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে যে রানিং করতেছে, মানে কাজ চলমান। ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনাদের কি কোনো ওয়ার্কার লাগবে, শ্রমিক, পার ডে লেবার। উনি বললো যে তুমি তো অনেক ছোট, মানে অত ছোট ছেলে পেলে দিয়ে ওরা কাজ করাইতে চায় না। আমি বললাম না, আমি সব কাজ করতে পারবো, আপনি আমাকে কাজ দিয়ে দেখেন। কাজ দিল, প্রথম দিন কাজ করলাম, দেখি অনেক পরিশ্রম। কিসের কাজ? ওই যে কনস্ট্রাকশন বিল্ডিং গুলো হচ্ছে, ওগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ভেতরে হচ্ছে যখন অনেক ময়লা জমে ওগুলো নিয়ে আসা, ক্লিনার প্লাস রাজমিস্ত্রি কাজ। জি জি, রাজমিস্ত্রি না, এটা ক্লিনার প্লাস জিনিসপত্রগুলা নিচ থেকে উপরে 4 তলা 5 তলা 6 তলায়
ইয়া করা, ট্রান্সফার করা, করা, হ্যাঁ। ক্যারি করা। 50 কেজি সিমেন্টের বস্তা দেখা যায় নিচে আইসা 500 পিস জমা হয়ে আছে, আর এগুলো সব নিয়ে যেতে হবে 5 তলায়, 4 তলায়, 3 ওরে তলায়। এত শ্রম যাইতো আমার। আবার আমি একাই কাজ করতাম, কারণ উনি হচ্ছে যে বেশি লোক খাটাইতো না। তা আমি হচ্ছে যে এই সিমেন্টের বস্তা, 50 কেজি সিমেন্টের বস্তা একাই তুলতাম, তুলে নিয়ে যাইতাম। দেখতাম যে 10টা বস্তা তুলে 4 তলায় যাইতে যাইতে আমি শেষ। এত শ্রম যাইতো, কষ্ট করতাম। আবার বলতাম যে না, টাকা তো আয় করতে হবে। ওই সময় উনি আমাকে 80 লিরা দিত, এটা হচ্ছে যে পার ডে। হ্যাঁ, 80 লিরা হচ্ছে যে ওই সময় 1920 টাকা না সামথিং এরকম কিছু একটা বাংলাদেশি টাকায়। জি। পরে আমি ওইখানে ওইটা ওনাকে আবার বলছি যে আমি দেখেন আমি কিন্তু শিক্ষার্থী, আমার তার্কিশ কোর্স চলতেছে, সো আমি পার্ট টাইম হিসেবে করব। সপ্তাহে হচ্ছে যে 3 থেকে 4 দিন ক্লাস হইতো, আর ছুটির বন্ধের দিনগুলো তো আছে, আরো অফিসিয়াল বন্ধের ডেগুলো থাকে। ওই যে বাকি যে কয়দিন পাইতাম সব কয়দিন আমি কাজ করতাম, পাশাপাশি মাঝে মাঝে হাফ বেলাও, যে 1টার মধ্যে ক্লাস শেষ আমি হাফ বেলা গিয়ে কাজ করতাম। উনি আবার ওইটাতে রাজি ছিল, কারণ আমি কাজ করতাম ভালো। পরে হচ্ছে যে ওইখানে আমি 8-9 মাস কাজ করি পার্ট টাইম। তার্কিশ কোর্স শেষ, ডিপার্টমেন্ট শুরু হবে। কিন্তু আমার হচ্ছে এইখানে আমার ইংলিশের লেভেলটা খুব একটা ভালো ছিল না, আমার স্পিকিং খুব খারাপ ছিল। সব কিছু মিলাই আবার গ্রামেটিক্যাল একটা সমস্যা ছিল, কারণ আমি কখনো প্রাইভেট পড়ি নাই, অনেক কিছু বুঝতে পারি নাই। পরীক্ষা দিলাম, তা 2 মার্কের জন্য ফেল করছি। সো পরে হচ্ছে যে আমি তার্কি ইংলিশ কোর্স নিলাম 1 বছরের জন্য, কারণ ওটা ফ্রি। এই কোর্সটা ছিল অন্য এক ভার্সিটিতে, কোর্স শুরু করলাম। পরে এইখানে তো আর আমার ওই কাজটা হচ্ছে না, কারণ ওই শহরে এই শহরের মাঝখানে ব্যবধান 75 কিলোমিটার। পরে আমি চিন্তা করলাম যে এইখানে আমাকে কিছু করতে হবে। পরে ওইখানে আমাদের রেস্টুরেন্ট, ভার্সিটির যে রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টে গিয়ে কথা বলি যে আপনাদের ডিশ ওয়াশার লাগবে কিনা, কিংবা ক্লিনার বয়, আমি কিন্তু এই সব কাজ করতে পারি, আমাকে একটু কাজ দিয়ে দেখেন। ওরা প্রথম দিন গেলাম, কাজ দিল না। ডিশ ওয়াশারের কাজটার জন্য আমি কয়েকদিন ঘোরাঘুরি করে, কাজ দেয় না। পরে হচ্ছে যে একটা সময় তাদের এক ছেলে ছিল কাজ করতো, সেই ছেলেটা কাজ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়াতে আমার সুযোগটা হয়ে যায়। পরে আমি এখানে কাজ করি, এখানেও প্রায় 9-10 মাসের মতো কাজ করি। পরে হচ্ছে যে সামার আসে তুরস্কে, আবার হচ্ছে যে সামার 3 মাস সামার, মানে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ, ওই ফ্রি একদম শিক্ষার্থীরা। ওই সময় তারা সামার ভ্যাকেশনে চলে যায়। আমি হচ্ছে যে ওই সময় চিন্তা করলাম যে এখন তো ভার্সিটি বন্ধ হলে রেস্টুরেন্টের কাজও বন্ধ, আমি কি করব? আমাকে তো কিছু করতে হবে, আর বসে থাকা যাবে না। আমাদের এখানে কারাদিন স্পিদেসি, মানে আমি যে শহরে থাকতাম নামে একটা হচ্ছে যে রেস্টুরেন্ট আছে, তারা এটা পিঠা বানায়, বিভিন্ন ধরনের পিঠা তুরস্কে প্রচলন আছে। এই ওদের কাছে গিয়ে বললাম যে আমাকে কাজ দেন। তা ওরা আবার হচ্ছে যে আমাকে চেনে আগে থেকেই, চেনে এই জন্য যে আমি নিয়মিত তাদের কাছে খাইতে যাইতাম, বলতাম আমি বাংলাদেশি। ওরা আবার বাংলাদেশিদের খুব পছন্দ করে, বাংলাদেশি আর পাকিস্তানি এই দুইটা দেশের মানুষকে খুব পছন্দ করে, মানে বলে যে কার দেশ মানে ভাই, আমরা ভাই। আমি গিয়ে বললাম যে আমার এই সমস্যা, আমাকে একটু কাজ দিলে ভালো হয়। পরে ওরা কাজ দিল, আমি কাজ করলাম এখানে 8 দিন কাজ করছি। 9 দিনের দিন আর টিকতে পারিনি। এর কারণ হচ্ছে ওইখানে আমার উপরে যারা আছে তারা খুবই বেশি কাজ করায় নিত, 12 ঘন্টা কাজ করতে হইতো, তা খুব কষ্ট হইতো। পরে আমি চিন্তা করলাম যে না, এইভাবে কাজ করে তো আমি কিছু করতে পারবো না। 52 লিরা পার ডে দিত, মাত্র 52 লিরা ছিল, 1100 টাকার মতো হইতো বাংলা টাকা ওই সময়। পরে আমি তাদেরকে বললাম যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমাকে টাকাটা দেন, আমি কাজ করব না। এরপরে তাদের কাছে টাকা নিলাম, ওটা ছিল 450 লিরা সামথিং লিরা, ওই 11,000 টাকার মতোই হয়, এরকম একটা অ্যামাউন্ট। পরে ওই টাকাটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব এখন তো আমি এখান থেকে চলে আসলাম, এখন কাজ করব কোথায়, এখন কি করব? অনেক চিন্তা করে দেখলাম যে কোনো কাজ তো দিচ্ছে না কেউ। আমি যাচ্ছি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি, কাজ দিচ্ছে না। বলতেছে তুমি শিক্ষার্থী, তোমার ইন্স্যুরেন্স নাই, ইন্স্যুরেন্স লাগে কাজ করতে গেলে। তোমাকে হচ্ছে যে আমরা সিকিউরটা বলে ওখানে তার্কিশে, ইন্স্যুরেন্স দিতে পারবো না, সো তুমি হচ্ছে যে আমাদের সাথে কাজও করতে পারবো না। পরে আমি গেলাম যে পার্ট টাইম কাজ হিসেবে আমাকে কিছু একটা ম্যানেজ করতে হবে। আমি গেলাম, দেখলাম যে এক লোক হচ্ছে রাস্তায় করতেছে, জুতা পালিশ করে। হ্যাঁ, জুতা পালিশ করে। এই জুতা পালিশ করার দেখে আমার মাথায় আসলো, আচ্ছা আমার কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে তো একটা বক্স জুতো কিনে ফেলি, আর ব্রাশের দোকানগুলো তো চিনি, আর হচ্ছে যে কালি, এই তো সহজ। কিন্তু আমি তো জুতা পালিশ করিনি কোনোদিনও। পরে আমি কি করলাম, আমি গেলাম ওইখানে, ওই দোকানে গেলাম, গিয়ে বললাম যে আমাকে একটা জুতা পালিশ করার বক্স দেন। ওরা বললো যে আমাদের কাছে বক্স নাই। পরে আমি কিছু কাঠ সংগ্রহ করি, ওই যে যেই কনস্ট্রাকশনে কাজ করতাম তার কাছে যাই, গিয়ে বলি যে ওস্তাদ, ওইখানে ওস্তাদ বলে, ওস্তাদ আমাকে হচ্ছে যে একটা বক্স বানিয়ে দিবেন, আমি হচ্ছে জুতা পালিশ করবো। সে তো অবাক, সে তুমি জুতা পালিশ করবে কেন? তার ওখানে আবার কাজ নাই, তার ব্যবসা ডাউন ওই সময়, 2 বছর পরের ঘটনা বলতেছি কিন্তু এটা। পরে হচ্ছে যে আমি কি করি, তার কাছ থেকে একটা জুতা পালিশ করার বক্স বানাইনি, সে বানাই দেয়, কোনো রকম একটা হ্যান্ডেল বানাই নেই, এইভাবে নিতাম। এটা বানাই নিয়ে আসার পরে ওই যে আমার হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি গিয়ে কিছু জিনিসপত্র কিনি।
ইয়ের থেকে, এই ওইখানে বীর মিলিয়নজু বলে তার্কিতে, যারা তার্কি থেকে শুনতেছে তারা এটা জানে। বীর মিলিয়নজু মানে হচ্ছে যে ওই 1 টাকার জিনিস, আগে বলতে 1 টাকার জিনিস, বর্তমান হচ্ছে 1 টাকা কিছু নাই বাস্তবতা বলতে। ওইখানে গিয়ে হচ্ছে যে আমি জুতা পালিশ করার জন্য এই ব্রাশ, ইভেন হচ্ছে যে কালার, বিভিন্ন কালার, ওই কালার গুলো সবকিছু সংগ্রহ করি, ডিব্বা আর কি, সংগ্রহ করে নিয়ে এসে প্রথম দিন হচ্ছে যে আমি জুতা পালিশ করতে বেরোই। বের হওয়ার আগে আবার আমি কি করছি, এই যারা পালিশ করে তাদেরকে বলিনি যে আমি জুতা পালিশ করতে যাচ্ছি, কারণ তারা যদি জানে তারা বলবে যে এটা আমার এরিয়াতে এসে পালিশ করবে জুতা, তখন তারও সমস্যা, শিখাবে না। আমি গিয়ে হচ্ছে আধা ঘন্টা দাঁড়াই দেখতেছি কেমনে পালিশ করে জুতাটা, দেখলাম। পরে আবার ইউটিউবে গেলাম, গিয়ে ভাবতেছি ইউটিউবে অবশ্যই ভিডিও আছে, গিয়ে কয়েকটা ইউটিউবে ভিডিও পাইলাম তার্কিতে, তার্কিশ মানুষজন, পপুলার অনেক পালিশ করার লোকজন আছে, তারা পালিশ করে দেখলাম। দেখে আমি হচ্ছে যে ওইখান থেকে শিখলাম, শিখে তারপরের দিন আমি গেছি মার্কেটে, মানে না পালিশ করতে গেলাম। কোথায় গেলাম হচ্ছে যে ওই যে ওভারব্রিজ, ওইখানে গেলাম, গিয়ে 2-2.5 ঘন্টা বসে আছি, কোনো কাস্টমার নাই। মানে বলে জুতা পালিশ করবেন, মানে এইভাবে বলতে হয় আর কি। বয়ালিমা মানে জুতা পালিশ করবেন। এখন মানুষজন হচ্ছে যে ইন্টারেস্টেড না, আবার দেখতেছে একটা ইয়াং ছেলে, হয়তোবা অনেকে ভাবতেছে যে কাজ কাম সাইডে কি করে শুরু করছে এই ছেলে। পরে 2-2.5 ঘন্টা কোনো কাজ পাইনি, পরে গেলাম হচ্ছে যে ওইদিকে মানে তুরস্কে আবার হচ্ছে যে পার্ক অনেক বেশি, মসজিদে, প্রত্যেকটা মসজিদে আবার একটা কালচার আছে তুরস্কে, মসজিদে গ্রন্থাগার হবে অবশ্যই, লাইব্রেরি প্লাস চায়ের হচ্ছে যে ইয়া থাকবে, একটা সাইড থাকবে, এখানে চা খাবে মানুষ। তুরস্কে প্রত্যেকটা মসজিদে 95% মসজিদে এই সুবিধাটা আছে। তা আমি গেলাম ওইখানে, গিয়ে হচ্ছে দেখি অনেক মুরব্বীরা চা খায়, নামাজ পড়ে, ওদের একটু মনে দয়াময় আছে। আমি বললাম যে আমি বাংলাদেশি, এখানে হচ্ছে যে পড়াশোনা করতে আসছি, আমার একটা পার্ট টাইম কাজ দরকার, আমি তো কাজ পাই না, এটা শুরু করছি, কারো জুতা পালিশ করা লাগবে কিনা। দেখি সবাই বলতেছে এই আসো আমার জুতা পালিশ করে, আসো আমার জুতা পালিশ করো। তা পালিশ করলাম, প্রথম দিনে পালিশ করে দেখি যে 250 লিরের মতো আয় করছি। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। আমি ভাবতেছি যে আমি এখানে এই কাজ করলাম, কাজ করে 52 লিরা পাইলাম 12 ঘন্টা, এখানে 3 থেকে 4 ঘন্টা কষ্ট করলাম, ভালো একটা অ্যামাউন্ট আয় করলাম। যাই হোক, ওইটা আমি 3 মাস কন্টিনিউ করি, ওই সামারটা, মানে 3 মাস আপনি জুতা পালিশ করেন? জি, সামারটা কন্টিনিউ করলাম। এরপরে ছাড়ারও একটা কারণ আছে, আমি যে ডরমিটরিতে থাকতাম ওইখানে হোস্টেল, ওই হোস্টেলে সব আমার ফ্রেন্ড, সবাই আমাকে দেখে মানে টিটকারি করতো আর কি, যে তুমি জুতা পালিশ করতেছো, হাস্যকর একটা বিষয়। বাংলাদেশি যারা, না বাংলাদেশি না, সব দেশেরই, বাংলাদেশিরা ছিল না ওখানে? হ্যাঁ, বাংলাদেশি, আফ্রিকান, সবাই আপনাকে দেখে হাসি ঠাট্টা করছে। হ্যাঁ, সবাই ঠাট্টা করতেছে, হাসি ঠাট্টা। আমি কখনো জীবনে কোনো কাজকে ছোট করে দেখিনি, সত্যি বলতে। আমি সবসময় চিন্তা করছি যে প্রত্যেকটা কাজকে সম্মান দেওয়া উচিত, আমি এটাই চিন্তা করতাম। তা আমি বলছি না, আমি এটাকে সম্মান করি, এটা আমি করতেছি, আমার ভালো লাগে, আমি করতেছি। কিন্তু ওইখানে ওই যে জিনিসগুলোতে রাখার তো জায়গা নেই, এটা তো বিদেশ। পরে হচ্ছে যে ডরমিটরির যে হচ্ছে মুদুর বলে, মুদুর মানে বস, যে মেনটেন্স করে সবকিছু, সে আমাকে ডাকলো, বললো যে শিয়া তুমি এটা করতেছো, অনেকে তো ক্লেম দিচ্ছে যে সে আমাদের সাথে থাকে অথচ জুতা পালিশ করে, হ্যাঁ এটা কেমন হয়। পরে উনি বললো যে তুমি যদি এটা রাখতে চাও অন্য কোথাও রাখো, এখানে রাখিও না তোমার এই বক্সটা, জুতা পালিশের স্টোর রুমে রাখতাম, তারপরে সমস্যা। পরে আমি চিন্তা করলাম না, এটা ছেড়ে দিই, পরে এটা আমি ছেড়ে দিই। এরপরে হচ্ছে যে আমার কাছে কিছু টাকা হয়, এই টাকা দিয়ে আমি চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে, আমাকে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। আর যা করছি চাকরি বাকরি করে কিছু করা যাবে না, আমাকে ব্যবসা করতে হবে। এটা 2018 সালের আগস্টের কথা, আগস্ট-সেপ্টেম্বরের দিকের কথা। এরপরে আমি হচ্ছে যে যাচ্ছিলাম আমাদের ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, ওইখানে একটা ওভারব্রিজ আছে, মানে রাস্তাগুলো অনেক বড় তো তুরস্কের, এই মাথা থেকে ওই মাথা ওরা ওভারব্রিজ দিয়ে দেয়, মানুষ যেন পারাপার করতে পারে। তো ওভারব্রিজের ওই মাথায় যাওয়ার সময় দেখি যে এক ভাই হচ্ছে যে তার্কিশ, উনি ওই মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিক্রি করতেছে, পাওয়ার ব্যাংক, চার্জার, কেবল, এগুলা। তা আমি ওনাকে বললাম যে আপনি এগুলা কই থেকে নিয়ে আসেন, এই আপনি যে করতেছেন কেমন আয় হয়। তো উনি হচ্ছে যে কেন যেন অকপটে আমাকে সবগুলো বললো যে তুমি ইস্তাম্বুল তাহতাকালেতে যাও, এখানে হচ্ছে হোলসেল এগুলো বিক্রি করে। ওদের ভাষা কি? আরবি? টার্কিশ ভাষা। হ্যাঁ, ওকে। লিখে কি দিয়ে? ওদের টার্কিশ ভাষা লিখে। দেখতে কেমন? ইংলিশের। ও আচ্ছা, নাও আই রিমেম্বার। ইয়েস। ওকে, হ্যাঁ জি। তবে উনি আমাকে সতর্ক করে দিছে যে দেখিও জাবিতা যেন তোমাকে না ধরে, সবকিছু নিয়ে যাবে। জাবিতা মানে হচ্ছে যে এক ধরনের পুলিশ, যাদের কাজই থেকে শুধু হচ্ছে যে কারা হচ্ছে বাহিরে লাইসেন্স ছাড়া জিনিসপত্র বিক্রি করতেছে, অনুমোদন ছাড়া ব্যবসা করতেছে, এদেরকে ধরা। আমার পকেটে ওই সময় টাকা ছিল 1300-1400 লিরার মতো সামথিং, এরকম একটা অ্যামাউন্ট ছিল। ওই 20-22 হাজার টাকা হবে আর কি, কারণ লিরার মান ক্রমবর্ধমান কমতেছিল ওই সময়টাতে। এরপরে হচ্ছে যে আমি চলে যাই তাহতাকালেতে। তাহতাকালে মানে এটা ফাতি ইস্তাম্বুলের একটা হচ্ছে যে বাজার,
যেখানে হোলসেল সবকিছু বিক্রি হয় মোবাইল ফোন অ্যাক্সেসরিজের। ওইখানে গিয়ে আমি হচ্ছে যে প্রথম দিন কেনাকাটা করলাম, যতটুকু কেনা যায় আর কি। দেখলাম যে ওরা আমার কাছে অনেক রেট বেশি করে ধরলো। আমি বুঝতে পারছি যে প্রথম দিন তো আস্তে আস্তে শিখতে হবে। আমি ওইখান থেকে কেনাকাটা ওটা করে আমি চলে আসলাম, এই সব তো ট্যুরিস্ট ইস্তাম্বুলে, চলে আসলাম মানে ময়দান বলে ওরা, বড় বড় ময়দানকে ওরা ময়দান বলে, ময়দানে চলে আসলাম। এসে দেখতেছি ট্যুরিস্ট হাঁটতেছে, আমি গিয়ে বলতেছি হকারি আর কি করতেছি, নিবেন নাকি ভালো পাওয়ার ব্যাংক, নিবেন নাকি চার্জার আছে, কেবল আছে, হ্যাঁ বলা শুরু করলাম। তো প্রথম দিনই হচ্ছে যে আল্লাহর মতো ওইখানে আমি 250 লিরার মতো আয় করি, এটা মাত্র 2 ঘন্টায়। ওকে, তা আমি তখন বুঝতে পারি যে না, ব্যবসার মধ্যে বরকত আছে। 2 ঘন্টায় আমি যদি এটা আয় করি, তার মানে আমি 6 ঘন্টা 8 ঘন্টা সময় দিলে আমি কত আয় করব। পরের দিন আমি কি করলাম, আমি 6 ঘন্টা টার্গেট নিয়ে বেরোলাম, দেখলাম আমার পকেটে 500+ লিরা আয় হয়েছে। এখান থেকে ব্যবসাটা আমার তার্কিতে শুরু। ফার্স্ট ইয়ার আমি শুরু করলাম, ফার্স্ট সেমিস্টার, কারণ আমার এই যে 2 বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স গেছে, 1 বছর তার্কিশ, 1 বছর ইংলিশ। ওকে ওকে জি। ওকে, 2018 কথা সেপ্টেম্বরের দিকে ওইটা কন্টিনিউ করলাম। ওইখান থেকে 40-45 দিন কন্টিনিউ করলাম। আমি আবার ছোট থেকেই মানে যখন থেকে বুঝি তার্কি সম্পর্কে জানি, আমার এরদোয়ানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। আমি সবসময় তার্কির নিউজগুলো দেখতাম, প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকাগুলো, ইভেন মেসে যখন থাকতাম তখনও হচ্ছে যে আমি দেখতাম। জি জি, অনেক পপুলার একজন ব্যক্তি হতে খুব ভালো লাগতো ওনার। অনেকগুলো আমার এখনো আছে, এই গ্রুপ এবং পেজ চালাইতাম তার্কি আর এরদোয়ানকে বাংলাদেশে পরিচিতি লাভ করানোর জন্য। আমাদের একটা গ্রুপে ছিল 30-40 জন ছেলে মেয়ে, একটা গ্রুপ ছিল যে আমরা তার্কি এবং এরদোয়ানকে প্রচার করবো বাংলাদেশে, আমাদের একটা টার্গেট ছিল। এখনো আছে কিন্তু গ্রুপ পেজগুলো, আমি দেখাতে পারবো আপনাকে। কি করতাম যে সব সময় তাকে নিয়ে লিখতাম, নিয়মিত লিখতাম এই গ্রুপ পেজগুলোতে। তো ওই সময় হচ্ছে তুরস্কের আবার হচ্ছে যে নির্বাচন চলতেছিল, নির্বাচনের প্রচারণা চলতেছে। আবার যেই দিন হচ্ছে নির্বাচন হবে ওই দিনও আমি হচ্ছে যে পুরো 2.5 ঘন্টা ফলাফল প্রকাশ করতেছে, আমি 2.5 ঘন্টা লাইভে, বাংলাদেশে অনেক মানুষ দেখতেছিল আমার লাইভ, কারণ এরদোয়ানের প্রতি যারা আকৃষ্ট পছন্দ করে। এই গ্রুপে হচ্ছে যে এক মেয়ে ছিল, তার নাম ছিল তাইবা ইয়াসমিন। সে আবার হচ্ছে যে তার বোনকে বলে যে এমন অমুক একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে নিয়মিত আপডেট হচ্ছে তুরস্কের নির্বাচনের, এটা দেখে আমাকে জানাও। জি জি জি। পরে হচ্ছে যে তার বোনও ওইখানে দেখে, ওই দিন আমার ভিডিওগুলো আমাকেও দেখে ওইখানে। কিছুদিন পর হচ্ছে যে ওই তাইবা ইয়াসমিন সে হচ্ছে যে আমাকে লেখে যে ভাইয়া আপনি তো তুরস্কে থাকেন, যদি একটা ভালো ছেলে পান, আমার বাবা মা হচ্ছে যে আমার বোনকে তুরস্কে পাঠাতে চায়, সে তো অনেক ভালো ছাত্রী, কিন্তু মাহরাম ছাড়া পাঠাবে না। মানে বিয়ে শাদী করে তারপরে হচ্ছে, বিয়ে শাদী হলে আমাদের রিলিজিয়নে যেটা আছে মাহরাম, মানে আইদার বড় ভাইয়ের সঙ্গে যেতে হবে, নাকি মামা মানে দাদা, নানা, বাবা জি, অথবা হাজবেন্ড। জি হ্যাঁ। তো আমি আবার তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো একটা ভালো ছেলে আছে, আমি কথা বলবো। আমরা আন্দাজি বলছেন এটা? জি জি জি, না আন্দাজি না, ছিল না, আমার কাছে এক ভাই ছিল। আচ্ছা, আমি হচ্ছে ওই ভাইয়ের সাথে কথা বলি, ওই ভাই বললো যে ভাইয়া আমার তো এক জায়গায় এঙ্গেজ হয়ে আছে, আমি বিয়ে করতে পারবো না। ওকে। পরে হচ্ছে যে আমাকে একটা ছবি দিছিল, আমি কিন্তু 14-15 দিন ওই ছবিটাও দেখিনি, কারণ যেহেতু আমাকে বলছে সে কোনো ছেলের সামনে জানেই তার পর্দা নষ্ট করবে না আপনি, যদি ওই ছেলে বলে হ্যাঁ বিয়ে করবো, দেন তাকে ছবিটা পাঠাই দিয়া, সে পছন্দ করলে সে যোগাযোগ করবে ফ্যামিলির সাথে। সিভি দিছিল আমাকে। পরে আমি হচ্ছে যে 14-15 দিন যাওয়ার পরে আমি হচ্ছে যে একদিন কেন যেন মনটা বললো যে একটু দেখি ছবিটা, হয়তো বা আল্লাহ এইভাবে চাইছে। আমি ছবিটা দেখলাম, আমার খুব ভালো লাগছে। আমি আমার ভাইকে বললাম, ভাইকে ফোন দিলাম, আমার যে একমাত্র ভাই, বড় ভাই। উনি বললো যে যদি তোমার সদিচ্ছা থাকে, তোমার যদি সামর্থ্য থাকে তুমি করো। আমার হাতে তখন ওই যে 40-45 দিন আমি কাজ করছি হকারি, 15,000 লিরার মতো সামথিং জমা হয়েছে। স্টোরি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তারপর এই টাকাটা দিয়ে আমি হচ্ছে যে চিন্তা করলাম, না আমি হালাল ভাবে এই টাকাটা শ্রম দিয়ে উপার্জন করছি, আমি এটা দিয়ে বিয়ে করব। আমার ভাইয়াও হচ্ছে যে রাজি হয়ে গেল। আমি খুব ভয় করেছি যে প্রস্তাব দিলাম, যে ওরা কি জানতো যে আপনি কি করেন না করেন, কিছু কি জানতো? আপনি কোন ইয়ারে পড়ছেন ওই সময়টাতে? আমি ওই সময় ফার্স্ট ইয়ারে কম্পিউটার সায়েন্সে। আমি বললাম সাহস করে যে আপু আমি হচ্ছে যে বিয়ে করতে চাই, আপনার বোন কি হচ্ছে যে বিয়ে করবে কিনা আমাকে। বলছে যে আমার হচ্ছে যে বড় বোনের সাথে আপনি কথা বলেন। আমি তাকে, সে কিন্তু আমার সিনিয়র 3 ক্লাস সিনিয়র, আবার সে আমার, কিন্তু দেখতে শুনতে অনেক ছোট মানুষের মতো লাগে। সেটা ঠিক আছে, দেখতে শুনতে কেমন সেটা আপনি দেখবেন, সেটা তো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে উনি আসলে দেশের বাইরে যেতে চাচ্ছেন, জি, মানে তুরস্কে পড়াশোনা করতে চাচ্ছেন, কিন্তু একা একা যেতে পারবে না বলেই হচ্ছে ওনার বাবা মা রাজি হচ্ছে না, বলে বিয়ে দিয়ে তারপরে পাঠাবে। জি জি জি। আচ্ছা, সেখানে একটা উনি একটা চান্সে ছিলেন আর কি। যাই হোক, তারপর পরে হচ্ছে যে আমি অনেক মানে সাহস নিয়ে, ভয় নিয়ে হচ্ছে যে বললাম, ভয় এবং সাহস দুইটাই ছিল। বললাম যে আমি কিন্তু আপনার থেকে 3 ক্লাস জুনিয়র। তো উনি বলছে যে এটা আমার বাবা মা বুঝবে, এটা আমার বোঝার বিষয় না, আর এটা তো সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে
তার থেকে অনেক হচ্ছে যে বয়স বেশি মেয়েকে বিয়ে করছে। আমি হচ্ছে যে পরে সাহস করে তার মাকে প্রস্তাব দিলাম, তার মাকে বললাম, বলার পরে বললাম দেখেন আমার লাইফ স্টাইলটা কিন্তু একদম ব্যতিক্রমী, আমার কিন্তু কিচ্ছু নাই, আমি শূন্য হাত, শুধু হচ্ছে যে আমি চেষ্টা করতেছি কিছু করার জন্য। আর আমি আমার যে ওই পত্রিকার যে কাটিং ছিল যেগুলো নিয়ে আসছেন এগুলো, জি 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 এটা পাঠাই দিই যে আপনারা যেন আমাকে কালকে দুষতে না পারেন যে আমরা কার কাছে আমার মেয়েকে দিলাম, আমি সবসময় ক্লিন থাকতে চাই। তা ওনারা হচ্ছে যে ওনারা এটা দেখেই হচ্ছে যে বলছে যে আমার মেয়ে হচ্ছে যে একটা ভালো ছেলের কাছে যাবে, তার কিছু না থাকুক কোনো সমস্যা নাই, তোমার সততা দেখে আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি তোমাকে। দেখেই বলে দিয়েছে? জি, মানে এটা পড়ার বাবা কি পরে করতো? ওনার বাবা হচ্ছে ইসলামী ব্যাংকে হচ্ছে যে একজন অফিসার, বাবা ব্যাংকার ছিলেন? যে ব্যাংকার এখনো আছেন উনি, ওকে। তবে রিটায়ার্ড হবে আর কি 4-5 বছরের মধ্যে। পরে হচ্ছে যে আল্লাহর রহমতে আমি চলে আসি, ওই যে 15,000 লিরার মধ্যে যেটা আয় করি, ওই আয়ের টাকা দিয়ে আমি হচ্ছে যে বাংলাদেশ ব্যাক করেন। 8 থেকে 9,000 লিরা দিয়ে একটা টিকিট কাটি ওই সময়, বাংলাদেশ যাওয়া আসা 13 দিনের সফর ছিল। এসে হচ্ছে যে বিয়ে করে চলে যায় তুরস্কে। আবার তুরস্কে যাওয়ার পরে আবার হচ্ছে যে ওই হকার্স যে বিজনেসটা আমার ছিল, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, এটা আবার কন্টিনিউ করি কিছুদিন। কন্টিনিউ আপনার করার টার্গেট কি ছিল? আপনার ওয়াইফ আপনি নিয়ে যাবেন? জি 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 টার্গেট ছিল। এটা স্টুডেন্ট ভিসাতে সম্ভব? স্টুডেন্ট ভিসাতে জি সম্ভব। তুরস্কে হচ্ছে যে যারা স্টাইপেন্ড মানে তুরস্কের স্কলারশিপ যারা পায় তারা স্ত্রীদেরকে নিতে পারে, এইটা আবার ওরা রাখছে এই সিস্টেমটা। দেন হচ্ছে যে আমি আবার ওই যে হকার্স বিজনেস যেটা, ওইটা আমি কিছুদিন করি, আমার কাছে কিছু টাকা হয়, ওই টাকা দিয়ে আমি চিন্তা করি না এভাবে তো করে হচ্ছে যে আমি আগাইতে পারবো না, আমাকে হচ্ছে যে আরো কিছু করতে হবে। পরে আমি চিন্তা করলাম আচ্ছা এই দোকানগুলো যেগুলো আছে যারা বিক্রি করতেছে আমি তাদেরকে হোলসেল দিতে পারি কিনা, একটু চিন্তা করে দেখি, ট্রাই করে দেখি। আমি কি করলাম, গেলাম মানে যে দোকানগুলোতে হোলসেল নেই, আমি যে দোকানগুলো থেকে তাদের কাছে গিয়ে আরো বেশি করে প্রোডাক্ট নিয়ে আমি মানে ওই শহরের যতগুলো দোকান আছে একদিনে 200-250 মতো দোকান সবগুলো ঘুরছি। বলছে দেখেন আমার কাছে এই পণ্য আছে, চায়না থেকে পণ্যগুলো আসে, আমি হচ্ছে যে আপনাদের কাছে সেল করবো, যদি নেন নিয়মিত, আমার হচ্ছে পার্টনার আছে তার্কিশ, তার সাথে আমরা পার্টনার ব্যবসা করতেছি, নেন আমার কাছে। প্রথম দিনে 8-10টা দোকান রাজি হলো, প্রোডাক্ট দিলাম, প্রথম দিনে দেখি $2 থেকে $250 মতো আমার আয় হয়েছে। কি প্রোডাক্ট আপনি এটা কোথা থেকে পাইতেন? এটা ওই যে পাশেই পাইতাম, মানে 800 থেকে 1000 মিটারের মধ্যেই ওটা পাইতাম, ওইখান থেকে আই না, এই পাশে 200-250 দোকান আছে সুপার মার্কেট, এখানে দিতাম। পরে হচ্ছে যে ওইটা কন্টিনিউ করতে থাকি, পরে যতদিন যায় আমার দোকান সংখ্যা বাড়তে থাকে, 40 থেকে 45-50টার মতো দোকান হয়ে যায় শুধু সুপার মার্কেটে। তার কি মানে সব থেকে টপ ক্লাস। কি কি দিতেন আপনি প্রোডাক্ট? এই পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এয়ারপোর্টস, চার্জার এক জায়গা থেকে কিনে, এক জায়গা থেকে কিনে। তারা আবার কি করতো, যখন মানে আমার সাথে ব্যবসা করতেছে দেখতেছে যে আমি খুব ক্লিন, তখন আমাকে তারা কি করতো হোয়াটসঅ্যাপে লিখতো, যে আমাকে আহমেদ বলে ডাকে তুরস্কে, যে আহমেদ তুমি হচ্ছে যে আমার জন্য 20টা এয়ারপোর্টস নিয়ে আসো, এটা দাও ওটা দাও। ওরা আবার সেল করতো? হ্যাঁ, ওরা আবার খুচরা বিক্রি করে। তা আমি হচ্ছে যে মানে একদিন যাইতাম, মানে হচ্ছে যে $300-400-500 আসতো পকেটে, এটা হিউজ অ্যামাউন্ট আমার জন্য। হ্যাঁ, ডলার মানে কি লিরা? তো ডলার ওইখানে যখন আমরা সেল করি কোনো কিছু কিনি পাইকারি, এগুলো সব ডলারে। ডলার মানে ইউএস ডলার, তখন লিরায় হয়, কারণ বাইরে থেকে পণ্যটা আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। 300-400 কি প্রফিট থাকতো আপনার? $300-400 প্রফিট। ও মাই গড, এটা একটা হিউজ অ্যামাউন্ট আমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বরকত দিয়েছে ওই সময়। তো আমি হচ্ছে যে দেখলাম যে আমি কিছুদিনের মধ্যে আমার পকেটে মনে হয় $50,000-60,000 কিছুদিনের মধ্যে, মানে হালাল বিয়েতে বরকত আছে। জি, বিয়েতে বরকত আছে। আল্লাহ বলছেন যে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক, হ্যাঁ মানে আমাদের বাকি দিন যে জীবন আছে এটা অর্ধেক, আর বিয়ে হচ্ছে দিনের বাকি অর্ধেক। তো আল্লাহ তাআলা হচ্ছে যে এত বরকত দিয়েছেন এই বিয়ের উসিলা, হয়তোবা আমি তাই মনে করি। এরপরে আমি এই ব্যবসা কন্টিনিউ করতেছি, আল্লাহর রহমতে এই ব্যবসা দিয়ে আমি উঠে আসলাম। অল্প কিছুদিনের মধ্যে আমি একটা ফ্ল্যাট কিনলাম ওখানে। জি, তুরস্কে। আমি এমন বাসায় ভাড়া থাকতাম, ওই বাসা মানে একদম একটা স্টোর রুম ছিল, সে আবার কিছু টাকা আয় করার জন্য, স্টোর রুম মানুষ নেয় না ভাড়া, সে ওটাকে আবার একটা ফ্ল্যাটের করে আর কি, পরিবর্তন করে। এই একটা রুম ছিল আর একটা কিচেন। যারা তুরস্কে হচ্ছে যে আমার ওই বাসায় গেছে, প্রপার্টি তো কিনতে পারে, মানে সিটিজেন না হলে প্রপার্টি কিনতে পারে, এখনো পারে। জি এখনো পারে। পরে আমার ওয়াইফ যাওয়ার পরে ওই বিজনেসটা বড় হয় আর কি। আচ্ছা, পরে হচ্ছে যে আমি ফ্ল্যাট কিনে নিয়ে গেছেন না ফ্ল্যাট কেনার আগে নিয়ে গেছেন আপনার ওয়াইফকে? না, আগে নিয়ে গেছি। ফ্ল্যাট কেনার আগে নিয়ে গেছেন? হ্যাঁ আগে, মানে যখন স্ট্রাগল করছি ওকে, ওই সময়টাতে নিয়ে গেছেন? ওই সময় নিয়ে গেছি। ওকে, তারপর আপনি একটা ফ্ল্যাট কিনে হচ্ছে যে নিজের ফ্ল্যাটে থাকা শুরু করলাম। আর 2019-এর কথা বলতেছি আমি, 2019 তখন হচ্ছে আমাদের দেশে বন্যা হয়েছিল, বড় একটা বন্যা হইলো ওই সময়টাতে।
আর অন্যান্য অনেক সমস্যা দেখতেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগগুলো অনেক বেশি। তা আমি চিন্তা করলাম যে মানুষ আমার জন্য অনেক কিছু করছে, আমাদের গ্রামের মানুষজন, এলাকার মানুষজন, তা আমারও তো একটা দায়িত্ববোধ আছে, আমাকে হচ্ছে যে তাদের জন্য কিছু করা দরকার। তা আমি হচ্ছে আমার যতটুকু সামর্থ্য আছে, যেহেতু আল্লাহ আয় দিছে, আমি আমার সাধ্যমতো কিছু করে যাইতাম, দান সদকা যেটা করার দরকার। এই সময় হচ্ছে যে আমার মাথায় আসলো আমি যদি হচ্ছে যে একটা এনজিও গঠন করি তাহলে কেমন হয়। এটা 2019। ওকে, আমি হচ্ছে যে এই প্রস্তাবটা আমার যে প্রতিবেশী আছে তার্কিশ ভাইয়েরা তাদেরকে দিলাম। তারা আমার কথায় রাজি হয়ে গেল, তার কারণ তারা দেখতেছে যে আমি নিজে থেকে কিছু করতেছি, তো তারা দেখলো আমার একটা আগ্রহ আছে, তারা রাজি হয়ে গেল। তাদেরকে নিয়ে হচ্ছে যে একটা এনজিও গঠন করলাম, ইন্টারন্যাশনাল এনজিও। এনজিওটা খুব অল্প দিনে আমি হচ্ছে যে এনজিওটা টার্কিশ এনজিও। আপনাদের এই এনজিও থেকে সার্ভিস কি হয়? এনজিও থেকে আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনালি বাংলাদেশে, আফ্রিকায় আমরা হচ্ছে যে গরিব মানুষদের জন্য টিউবওয়েল, পানির যাদের সমস্যা আছে, এরপর হচ্ছে যে খাবার দাবারের, মানুষের বিভিন্ন রকমের ডোনেশন বা হেল্প, জি সেই হেল্পগুলো আপনারা ডিস্ট্রিবিউট করেন বিভিন্ন জায়গাতে। জি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অজুখানা করে দেওয়া, কিংবা খাদ্য সহায়তা পাঠানো। কত সালে গঠন করলেন এটা? আপিলগুলো 2019-এ। জি, 2019। আপনারা কতগুলো সার্ভিস দিতে পেরেছেন এখন পর্যন্ত বাংলাদেশ বা অন্যান্য দেশগুলোতে? আল্লাহর রহমতে বাংলাদেশে এবং হচ্ছে যে ওয়ার্ল্ডের 14টা দেশে টোটাল আমরা এখন পর্যন্ত 16,000 প্লাস শুধু নলকূপ স্থাপন করেছি। এগুলো সবই টার্কিশ সাহায্য থেকে? জি, টার্কিশ সাহায্য থেকে 16,000। এই সাহায্যগুলো আসে কোথা থেকে? এই সাহায্যগুলো টার্কিতে হচ্ছে যে এনজিও গুলো আছে, তারা হচ্ছে যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে কাজ করার জন্য পার্টনার খুঁজে। তা আমরা হচ্ছে যে কি করি, আমরা অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করি, যে তারা তাদের ওই প্রজেক্টগুলো ওগুলো আমাদেরকে দেয়, আমরা ওই প্রজেক্টগুলো আবার বিভিন্ন দেশে আমাদের যে কর্মীরা যারা আছেন তাদের দ্বারা ওই প্রজেক্টগুলো আমরা সম্পূর্ণ করে নিয়ে থাকি। ওকে, কো-পার্টনার হিসেবে কাজ করেন বেসিক্যালি। জি। এনজিওর পাশাপাশি আপনি কি করতেন? এনজিওর পাশাপাশি হচ্ছে যে আমি ওই আমার যে বিজনেস, এই বিজনেসটা হচ্ছে যে আমি কন্টিনিউ করতেছি। এই বিজনেসটা আমার চলতেছে, মানে এমন বেশি হচ্ছে যে অর্ডার আসতেছে যে আমি কুলাইতে পারতেছি না, প্রচুর অর্ডার আসতেছে। আপনি প্রোডাক্ট কালেক্ট করতেন কোথা থেকে? ওই প্রোডাক্ট কালেক্ট করতাম হচ্ছে যে এই যে তাহাতে কালে আপনাকে বললাম, ওইখান থেকে কালেক্ট করে ওইখানে দিচ্ছি, মানে 800 থেকে 900 মিটারের মধ্যে কালেক্ট করে ওইখানে এনে দিচ্ছি পাশেই। কিন্তু প্রফিট হচ্ছে যে হিউজ একটা প্রফিট হচ্ছে, 500, 600, $1,000। এটা রিস্কি না? যে কোনো সময় যদি ওরা বুঝতে পারে যে এটা তো পাশাপাশি পাওয়া যায়, আমি কেন এত প্রাইস দিয়ে ওনার কাছ থেকে নিব? না, ওরা তো জানে যে আমি প্রোডাক্টটা ওইখান থেকে আনতেছি। আচ্ছা, এখন ওরা যে যাবে, ওদের কিন্তু সময়ের ভ্যালু আছে। কারণ এত কাস্টমারের চাপ যে ওরা যাবে আর আসবে, এতে ওদের একটা ক্ষতি হবে সময়ের। এই জন্য ওরা যাইতো না, যে ওরা একটা রেডি পাচ্ছে, রেডিমেড আমার কাছে নিচ্ছে, আমি সীমিত লাভ ধরতেছি, কিন্তু তারপরে আমি যেহেতু অনেকগুলো দোকানের প্রোডাক্টগুলো দিচ্ছি, আমি অনেক আয় করতেছি। তখন পর্যন্ত কিন্তু এটা অফিশিয়াল ছিল না, আমার কোনো অফিশিয়াল বিজনেস না এটা। এটা হচ্ছে যে জাস্ট আমি হচ্ছে যে সার্ভাইভ করার জন্য করতাম, কিন্তু আল্লাহ এটাতে এত বরকত দিয়েছে যে আমি অনেক আয় করতেছি, হিউজ আয় করতেছি। পরে ওই ফ্ল্যাটটা কেনার পরে আর কি আরো বিজনেসটা বড় হয়। পরে হচ্ছে যে আমি চিন্তা করলাম যে আমাকে শুধু তো এই একটা বিজনেস নিয়ে থাকলে চলবে না। আমি পরে চিন্তা করলাম যে আমি অন্য যে বিজনেসগুলো আছে এগুলোতে নামি, যেমন তুরস্কের যে এই যে সিটিজেনশিপ, রিয়েল এস্টেট, তারপর তুরস্কে অনেকেই হচ্ছে ইমিগ্রান্ট হতে চায়। আমি চিন্তা করলাম যে এই বিজনেসগুলো নিয়ে একটু আমার দেখা দরকার, মনে মনে ভাবলাম। আমার কাছে কারণ ওই সময় ক্যাশ ছিল মোটামুটি। আমি কি করলাম, আমি কিছু ফ্ল্যাট কিনলাম, কয়েকটা ফ্ল্যাট কিনলাম। ফ্ল্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। জি, ইনভেস্টমেন্ট। কিনলাম, কিনতেছি, আবার বিক্রি করতেছি। সো রিয়েল এস্টেট বিজনেসে আলটিমেটলি ও পা দিয়ে ফেলছে। জি। তো এটা করলাম, দেখলাম যে এটাতে একটা হিউজ একটা অ্যামাউন্ট আয় হচ্ছে আমার, আবার ওই পাশে বিজনেস কিন্তু চলমান। আর এই দিকে আবার যে এনজিও করছি, এটা ছিল নন প্রফিটেবল এনজিও। আর নন প্রফিটেবল এনজিওটাতে আমরা কাজ করতাম, এটা হচ্ছে ডাইরেক্টলি জনগণ ওই সময় ডোনেশন করতো, ওইটা থেকে কোনো আয় করতাম না ওই সময়টাতে। পরে যখন দেখলাম যে এনজিওর কাজটা এত পরিমাণে হচ্ছে, আর আমাদের কাজ দেখে যে তুরস্কের বাকি যে এনজিওগুলো আছে এরা আবার বলতেছে যে শিহাব, তোমার কাজ তো অনেক সুন্দর, তোমার ডকুমেন্টারিগুলো সুন্দর, তুমি মানে তোমাকে আমরা ট্রাস্ট করি, আসো একসাথে পার্টনার হিসেবে কাজ করে, আমরা তোমাকে প্রজেক্ট দেবো, তুমি অ্যাজ এ অর্গানাইজেশন কোম্পানি, তুমি হচ্ছে যে আফ্রিকা, এশিয়া কিংবা মিডল ইস্ট যে দেশগুলোতে প্রয়োজন আছে তুমি যাও, কাজ করো, তুমি সেটেল করো সবকিছু। একসাথে 3টে বিজনেস রান হয়ে গেল আমার। আমি কি করলাম, এনজিও প্লাস হচ্ছে আপনার রিয়েল এস্টেট, আরেকটা হচ্ছে যে প্রোডাক্টের বিজনেস। জি। পরে আমি হচ্ছে যে তাদের কথা মতো আমি হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল এনজিও প্লাস হচ্ছে কনস্ট্রাকশন লিমিটেড, তুরস্কে এটা করা যায়, লিমিটেড কোম্পানি, কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানি, অটোম্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড কনস্ট্রাকশন লিমিটেড আমার ওই কোম্পানির নাম। পরে এটা আমি হচ্ছে যে 2020 এর দিকে করে ফেলি, এটা করে ফেলি অফিসিয়ালি। করার পরে হচ্ছে তো আল্লাহর রহমতে অনেকগুলো এনজিও
প্রায় 60টার মতো এনজিও এসে আমাদের সাথে পার্টনার হয়ে গেল। আমি দেখলাম যে রিয়েল এস্টেট থেকে আমার আল্লাহর রহমতে অনেক বেশি আয় হচ্ছে। আমি কি করলাম, আস্তে আস্তে ওই আমার যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিজনেসটা ওইটা আমি একটু কমাই দিলাম। এর কারণ হচ্ছে ওইটাতে আমি সময় দিতে পারতেছি না, ওইটাতেও আয় আছে, ওর থেকে রিয়েল এস্টেটে বেশি আয়। আমি চিন্তা করলাম না, এখন আমার হচ্ছে যে প্রতিষ্ঠান বড় করতে হবে, তো আমাকে হচ্ছে যে রিয়েল এস্টেটটা নিয়ে আগাতে হবে। আমি কি করলাম, এই ফ্ল্যাট নিয়মিত কেনাবেচা শুরু করলাম। পাশাপাশি যারা হচ্ছে যে বিদেশ থেকে এসে তুরস্কে সেটেলড হইতে চায়, তুরস্কে ইনভেস্ট করতে চায়, তাদেরকে নিয়ে হচ্ছে যে কাজ শুরু করলাম। এখন পর্যন্ত আল্লাহর মতে 150+ আমি হচ্ছে যে ফ্ল্যাট জমি কেনাবেচা করছি। 150+? জি, যে এখান থেকে ল্যান্ড প্লাস হচ্ছে হলো কনস্ট্রাকশন, মানে অ্যাপার্টমেন্ট। জি, এইখান থেকে আল্লাহর মতে অ্যারাউন্ড $1 মিলিয়ন আমার, মানে এটা 10 কোটি টাকার মতো আয় হয়েছে। প্রফিট? জি, প্রফিট নাকি শুধু প্রফিট? কয় বছর এটা? এটা 2.5 বছর হবে। আপনার টোটাল বিজনেস কি কি আছে এখন? এখন আল্লাহর মতে আমি বাংলাদেশে হচ্ছে যে আমার 2টি বিজনেস রানিং আছে। একটা হচ্ছে যে শিহাব ডিজিটাল সাইন নামে আমার একটা হচ্ছে যে প্রিন্টিং বিজনেস আছে, বড় বড় ব্যানার যে প্রিন্ট করে আমাদের এলাকায়। পাশাপাশি শিহাব এন্টারপ্রাইজ নামে আমার একটা প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই ডিলারশিপ নিয়ে থাকি, রড, সিমেন্ট, বালু, পাথর। ওকে, এগুলো বিজনেস আপনার এলাকায়? জি জি জি। আচ্ছা, আর টার্কিতে? আর টার্কিতে হচ্ছে যে আমাদের দি অটোম্যান গ্রুপ নামে যে একটা মাদার কোম্পানি আমরা তৈরি করছি। দি অটোম্যান গ্রুপ? জি জি। এটা এই ওয়েবসাইটে কি আপনার সব ডিটেইল আছে? জি জি জি, অবশ্যই। www.ottomangrp.com। এই অটোম্যান গ্রুপের মধ্যে আপনার ডিটেইল কার্যক্রম এখানে উল্লেখ করা আছে, যেটার মধ্যে একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনি যেটা বলছেন রিয়েল এস্টেট বিজনেস, ট্যুরিজম, হেলথ ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং, স্টাডি ইন তুর্কি, হজ অ্যান্ড উমরা, এই তো। জি জি। রিয়েল এস্টেট কনসালটেন্সি প্লাস সিটিজেনশিপ এবং রেসিডেন্স পারমিট, এগুলো সব বিষয়ই কি আপনারা সার্ভিস? জি জি জি, কারণ এটা একটা মানে মাদার কোম্পানি, দি অটোম্যান গ্রুপ হচ্ছে একটা মাদার কোম্পানি। আমাদের টার্গেট এই কোম্পানির আন্ডারে কমপক্ষে 7টা প্রতিষ্ঠান থাকবে। এটা একটা মানে একটা ভবিষ্যৎ নিয়ে আগাচ্ছে যে এখানে যেন হচ্ছে যে 7,000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এখন কতজন আছে? যে এখন আল্লাহর রহমতে আমাদের টার্কি, বাংলাদেশ এবং হচ্ছে যে আফ্রিকায় 150+ কর্মী আছে আমার। ফুল টাইম? জি, নাকি ফুল টাইম? কি বলেন? শুধু তুরস্কে হচ্ছে যে 11 জন কর্মচারী আছে। ও পুরো এই নেটওয়ার্কটা পুরো, এত মানুষের স্যালারি আপনি দেন কিভাবে? এটা তো হচ্ছে যে আল্লাহর মতে প্রজেক্ট আমাদের হচ্ছে, আমরা আয় করতেছি, তো প্রজেক্ট করেই হচ্ছে যে আমরা যে আয় করি সেটা থেকে হচ্ছে যে কভার হচ্ছে। মান্থলি অ্যারাউন্ড এখন $25,000, অ্যারাউন্ড 25 লাখ আমাদের পেমেন্ট করতে হয়। ওকে, সো এটা চলমান, মানে প্রজেক্ট হাতে আসতেছে, আয় হচ্ছে, এবং ইনিশিয়াল স্টেজে আছে। কোম্পানির বয়স মাত্র 2 বছর, আপনারা বুঝতেই পারছেন। আপনার কম্পিউটার সায়েন্সের কি অবস্থা? আমি হচ্ছে যে যখন দেখলাম যে পড়াশোনা করতে গেলে আমার হচ্ছে যে বিজনেসটা আমি কন্টিনিউ করতে পারতেছি না, তখন হচ্ছে যে আমি ভার্সিটিতে যোগাযোগ করি যে আমি হচ্ছে যে পুরোপুরি বিজনেসের দিকে মনোযোগ দিছি, আমার বিজনেস হচ্ছে যে ভালো হচ্ছে। আমার এক টিচারের সাথে আলোচনা করি যে আমার কি করা দরকার। তো উনি বলতেছে যে তুমি দেখো বিজনেসে খুবই ভালো করতেছো, বিজনেস হচ্ছে যে তুমি আগাই যেতে পারতেছো, তুমি যদি পড়াশোনা করতে চাও তুমি এখানে 50 বছর পরে হলে কিন্তু তুমি এখান থেকে ডিগ্রিটা নিতে পারবা। কিভাবে তুমি এটাকে হ্যাং করে রাখতে পারো। তা আমি হচ্ছে যে ভার্সিটিতে গিয়ে পরে হচ্ছে যে কথা বললাম যে আমি তো এটা কন্টিনিউ করতে পারতেছি না, আমার বিজনেস অনেক বেশি হতে আমি তো পড়তে পারতেছি না। তা আমাকে হচ্ছে যে আপনারা এটা হ্যাং করে রাখেন, আমি হচ্ছে যে ভবিষ্যতে যখন আমার হচ্ছে যে মনে হবে আমি এখন আমার ডিগ্রিটা নেওয়া দরকার, আমি আবার ব্যাক করে এই ডিগ্রিটা নিব। আপনি কয় বছর ওখানে পড়েছেন, মানে কোন ইয়ারে থাকা অবস্থায়? ওইখানে আমি 3rd ইয়ার পর্যন্ত পড়ছি। 3rd ইয়ার পর আপনি ব্রেক অফ স্টাডিজে চলে গেছেন? জি জি জি। ওকে, যে এখন ওটা ওই অবস্থায় আছে, আমি মানে ভার্সিটিতে যাইও না, তবে ওটা হচ্ছে যে ওই অবস্থায় ঝুলন্ত অবস্থায় আছে। যদি আল্লাহ চায় একদিন ইনশাআল্লাহ শেষ করব। আসলে আমি মনে করি যে আমাকে হচ্ছে যে এখন যেহেতু আমি একটা স্টেজে চলে আসছি, এই যে 150+ কর্মী এরা কিন্তু গত 2.5 থেকে 3 বছর ধরে কাজ করে আসতেছে। কারণ আমাদের মূলত এনজিও দিয়ে কিন্তু ওই কাজটা যে বাহিরের দেশগুলোতে শুরু হয়েছে, যেমন বাংলাদেশ কিংবা আফ্রিকা দেশগুলোতে, এটা এনজিও দিয়ে শুরু হয়েছে। তো কর্মীগুলো কিন্তু ওইটার। ও আচ্ছা, মানে এনজিও থেকে আলটিমেটলি যারা আছে তারা এখানেও সার্ভিসটা দিচ্ছে। ওকে, তো পরে হচ্ছে যে এইজন্য আমি চিন্তা করলাম যে আমি যদি এখন পড়াশোনাটা কন্টিনিউ করি, এই মানুষগুলো আবার কর্মসংস্থান হারাবে, কারণ আমি একাই দুইটা কন্টিনিউ করতে পারবো না একসাথে। সো আপনি রাইট নাও একটু ব্রেক অফ স্টাডিজে আছেন। জি জি জি। এগুলো কি নিয়ে আসছেন আপনি? আমি তো তার কি ভাষা বুঝি না, এগুলো কি নিয়ে আসছেন? এটা হচ্ছে ভেরগিলাভাসি। ভেরগিলাভাসি মানে হচ্ছে যে লাইসেন্স। কিসের লাইসেন্স এটা? এটা আমাদের তার্কিশ এনজিও প্লাস আরেকটা হচ্ছে আমার কোম্পানি, এই দুইটার হচ্ছে লাইসেন্স। আচ্ছা, এই দুইটার লাইসেন্স এটা? জি জি। ওকে, বিউটিফুল। এই ডিটেইলস আছে এখানে, অবশ্যই ডিটেইলস আছে, কিন্তু আমি কিছুই বুঝবো না কারণ টার্কিশ ভাষা আমি বুঝি না। জি, এই হলো বিষয়। আপনার ওয়াইফ ওখানে গিয়ে পড়াশোনা করেছে? আমার ওয়াইফ ওইখানে গিয়ে প্রেগন্যান্ট হয়ে যায়, এর জন্য হচ্ছে আমার ওখানে 2টা বাবু আছে তুরস্কে। বিউটিফুল, মাশাআল্লাহ। জি। আপনি ওখানকার সিটিজেন কিনা এখন?
জি আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে এবং আমি, আমার স্ত্রী সহ আমরা 4 জনের সিটিজেনশিপ পাইছি। 2021 হচ্ছে যে ডিসেম্বর মাসে আমরা সিটিজেনশিপ পাই। সো আপনারা এখন তুর্কির নাগরিক, রাইট? জি, এবং বাংলাদেশ সরকার কর্তৃক এটা হচ্ছে যে অনুমোদন দেওয়া আছে, কারণ পাসপোর্ট আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের। জি। আচ্ছা, তুর্কির যে নাগরিক আপনি, সেটার কি কোনো কাগজ এনেছেন? হ্যাঁ জি জি আপনার অবশ্যই। তুর্কিশ পাসপোর্টও তো আছে? জি আমার কাছেও আছে, আমি পাসপোর্টগুলো নিয়েও আসছি, আমার সাথেও আছে। আপনারা দুটো ডাবল পাসপোর্ট ক্যারি করেন? জি জি জি। এটা নিয়ম বৈধ? হ্যাঁ অবশ্যই, কারণ বাংলাদেশ সরকার ভাই আমার দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা নাই, আমি খুবই এই জায়গায় আনারি। উনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন আপনি কখনো তুর্কিতে গেছেন? আমি দেশের বাইরেই যাইনি। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হয়নি, আমার যাওয়া হয়নি সিচুয়েশনালি। আসলে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, নিশ্চয়ই হবে। সো আপনি হচ্ছেন এখন তুর্কির সম্মানিত নাগরিক, পাশাপাশি আপনার স্ত্রী এবং আপনার বাচ্চারা তো অবশ্যই। জি জি। ভাই কেন বললেন এই গল্পটা? আপনাকে প্রশ্নটা করি, মানে আপনি নিশ্চয়ই কেন কারণ আছে, তারপর আপনার বলার রিজনটা কি, মানে আপনার ভিতর থেকে কারণটা কি ছিল? আমার ভিতর থেকে সবসময় হচ্ছে যে একটা বিষয় কাজ করতো, যে আমি যেভাবে স্ট্রাগল করে বড় হয়েছি, যে আমি জীবনে হচ্ছে যে ধাপগুলো পার করে আসছি, তা আমার মতো হচ্ছে যে আরো অনেক শিহাব আছে কিন্তু বাংলাদেশে, হাজার হাজার লক্ষ লক্ষ শিহাব আছে। তারা হচ্ছে যে প্রত্যেকটা স্টেজেই হয়তো অনেক কষ্ট করতেছে, অনেক শ্রম দিচ্ছে, কিন্তু সফলতা পাচ্ছে না। তা আমি বলবো যে ভাই আপনারা লেগে থাকেন, আপনারা যদি লেগে থাকেন একদিন না একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর আমরা জানি যে আল্লাহ তাআলা হচ্ছে যে ব্যক্তি 1 পা আগায়, আল্লাহ তাআলা তাকে আরো 3 পা আগায় দেয়। রাইট। সো আমি বলবো যে অবশ্যই হচ্ছে যে আমাদের চেষ্টার মধ্যে থাকা দরকার। আমি মনে করি যে আমি এইখানে আসার আমার লক্ষ্য ছিল যে আমার যে স্ট্রাগল, আমাকে যে হচ্ছে যে মানুষ সাহায্য করছে, সর্বস্তরের মানুষ আমাকে সাহায্য করছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি হচ্ছে যে এখনো ওই বড় খাতায় যদি আমি যাই আমার গ্রামে, আমি এখনো গেলে, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু গেলে এখন আমি ওই যে শাক বিক্রি করতাম ওইখানে যাই, ওই মানুষগুলোর সাথে এখনো বসি, তাদের সাথে কাঁধে কাঁধে রেখে এখনো কথা বলি, কারণ আমার ভালো লাগে যে এইটা আমার অতীত, আমি এখানেই ছিলাম, এখান থেকে উঠে আসছি। তো আমি সব বলবো যে প্রত্যেকটা কাজকে হচ্ছে যে সম্মান দেওয়া উচিত, প্রত্যেকটা কাজের হচ্ছে যে মূল্যায়ন থাকা উচিত সমাজে, এবং আমাদের প্রত্যেকটা কাজকে সম্মান দিয়ে চলা উচিত। অসাধারণ স্টোরি। আপনার অ্যাসেটের জায়গাটা যদি আমরা একটু আসি, যদি কিছু আপনি বলতেন না সমস্যা থাকে। তুরস্কে নিশ্চয়ই আপনার বাড়ি গাড়ি হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তুরস্কে আল্লাহ তাআলা আমাকে হচ্ছে যে প্রায় আমার 10টি ফ্ল্যাট এখন আছে আমার নিজস্ব। জি, একটা 4তলা বাড়ি আছে আমার, 2টা অফিস, একটা হচ্ছে আমার শাখা অফিস। 4তলা বাড়ি আপনার নিজস্ব? জি জি, একটা শাখা অফিস, একটা ব্রাঞ্চ অফিস। ব্রাঞ্চ অফিসটা হচ্ছে দি অটোম্যান গ্রুপের, আর শাখা অফিসটা অটোম্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড কনস্ট্রাকশন। আপনার গাড়ি কটা? গাড়ি এখন পর্যন্ত একটাই, তবে হচ্ছে যে আমি ড্রাইভিংটা কেবল শিখতেছি, যদি আল্লাহ চায় শেখার পরে আমার চিন্তা আছে যে রেঞ্জ রোভার একটা নেওয়ার, এটা আমি চিন্তা করে রাখছি। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু দিবেন ইনশাআল্লাহ হয়ে যাবে, করা যাবে না। জি বিউটিফুল। আর বাংলাদেশে আপনি কি করলেন? বাংলাদেশে হচ্ছে যে অ্যাসেটের জায়গা থেকে আমি কিছু টুকটাক জমি জায়গা কিনছি, পাশাপাশি আমার ভাইটা ভালো আছে, বড় ভাইটা? জি জি আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই হচ্ছে যে বাংলাদেশে যে আমাদের এনজিও কাজগুলো হয় এগুলো আমার বড় ভাই পরিচালনা। বাবাকে সাপোর্ট করেন? বাবাকে দেখেন? হ্যাঁ অবশ্যই, বাবাকে, উনি তো বাবা, আমার হচ্ছে যে দায়িত্ব আছে ওনার প্রতি, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি ওনাকে মান্থলি একটা খরচ দেই প্রত্যেক মাসে। ওনার ভরণ পোষণের দায়িত্ব আপনি দেখেন? জি মাশাআল্লাহ, ইটস আ বিউটিফুল স্টোরি। ফার্স্ট অফ অল, প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে আমরা যে অবস্থায় দুনিয়াতে আসি না কেন, আমাদের ভেতর যদি বোধ থাকে, আমাদের ভেতরে যদি কষ্ট করার মানসিকতা থাকে, তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি নিঃসন্দেহে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। আমি সবসময় ব্র্যান্ডিং বাংলাদেশের যে কথাটা বলি সেটা হচ্ছে, আমি কিছু মানুষকে এনে এখানে দেখাতে চাই, এমনভাবে দেখাতে চাই যে তারা যেরকম, এবং এমনভাবে দেখাতে চাই যাতে করে আপনার জন্য তাদের জায়গাটা রিচ করাটা অনেক সহজ হয়। তো আমার খুব ভালো লেগেছে যে আজকে আমি এমন একজনকে দেখালাম যেই মানুষটা জীবনে এমন কোনো কাজ নাই করেনি, শুধু টয়লেট ক্লিন করা ছাড়া আমার মনে হয় যত রকমের অড জব আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি বেসিক জব, কেউ অড জব বলে, তো সে সব ধরনের কাজ করেছে। 27 ইয়ার্সে সে এখন গ্রুপ অফ কোম্পানিজের মালিক, এবং এইটা শুরু হয়েছে মাত্র, কিন্তু শুরুর যে সাকসেস রেট আর ওনার যে অনেস্টি, সেটা নিঃসন্দেহে একসময় আরও বড় রিমার্কেবল জায়গাতে যাবে, এই বিশ্বাসটা আমার আছে। এই দোয়াটাও আমি করলাম আপনার জন্য, ইনশাআল্লাহ আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা থাকছে। ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। নিশ্চয়ই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এখানেই শেষ করছি আজকের ব্র্যান্ডিং বাংলাদেশ। এক ব্র্যান্ডিং বাংলাদেশ থেকে হাজার ব্র্যান্ডিং বাংলাদেশের জন্ম হোক, সেই শুভকামনায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।